ওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এর সেমিস্টার 3 এর তোমাদের প্রান্তিক কোম্পানির যে বইটা আছে গিরিশ বিশ্বাসের, সেই বইটা অনুসারে ই কমার্স এর চ্যাপ্টার 1 এর প্রশ্ন উত্তরগুলোর সমাধানগুলো করব। তো তোমাদের কাছে যদি এই বইটা থেকে থাকে তাহলে তোমরা এই বইটার 191 পাতা খুলে ফেলো, সমাধানগুলো আস্তে আস্তে করব। চ্যাপ্টার 1-এর প্রথমে আছে হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, মানে এমসিকিউ টাইপ। তো প্রথম প্রশ্নটা বলেছে ই কমার্স হলো ইন্টারনেট এর মাধ্যমে, চারটে অপশান দিয়েছে। প্রথমটা বলেছে যে পণ্য কেনা বেচা, তারপরেরটা বলেছে হচ্ছে সেবার লেনদেন, তারপরটা বলেছে বিশ্বব্যাপী বিস্তৃত মার্কেট, তারপরের অপশানটা বলেছে হচ্ছে সবকটি। আচ্ছা, তাহলে আমরা আগে অপশানগুলো ভালো করে দেখব। ই কমার্স, ই কমার্স মানে কি? ইলেকট্রনিক কমার্স। এখানে কি হয়? জিনিসপত্র কেনা বেচাও হয়, পরিষেবা লেনদেন হয়। পরিষেবা লেনদেন বলতে ধরো একটা কাস্টমার একটা প্রোডাক্ট খুঁজছে, ঠিক আছে, প্রোডাক্ট খুঁজছে, তো সেই প্রোডাক্টটা সে পেলো, ধরো ডিফেক্ট পেলো, তাহলে হচ্ছে সে কী করছে, সেই সাইটে কাস্টমার কেয়ারে গিয়ে ফোন করছে, ফোন করে বলছে যে আমার এই প্রোডাক্টটা ডিফেক্ট এসছে, তখন কাস্টমার কেয়ার ওই কোম্পানির হয়ে একটা ইনস্ট্যান্ট সলিউশন দিচ্ছে। এছাড়া ই কমার্সের ভিতরে এটাও পড়ছে, ধরো ওলা উবের, ওলা অ্যাপের মাধ্যমে তোমরা যে লোকেশানে আছে সেখানে খুলে তোমার লোকেশান থেকে কোনো একটা অন্য লোকেশানে তুমি যাবে, তো সেই অনুযায়ী তুমি রাইড বুক করলে, যে ড্রাইভার ড্রাইভিং পরিষেবাটা দেবে, তাহলে সে এলো, এসে তোমাকে পিক আপ করলো, দিয়ে তোমার ডিজায়ার লোকেশানে তোমাকে পৌঁছে দিল, তাহলে পরিষেবা লেনদেন হচ্ছে। আচ্ছা, ই কমার্সের মূল জিনিসটা কি বা ট্যাগলাইন বলতে পারো, সব, এনি টাইম, এনিওয়্যার। তার মানে কি? বিশ্বব্যাপী বিস্তৃত মার্কেট, মানে তুমি ধরো একটা প্রোডাক্ট কিনবে, সেই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে ধরো জাপানে, তাহলে সেই প্রোডাক্টটা তোমার চাই, তাহলে তুমি ইন্ডিয়াতে বসে বসে সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে, সেই প্রোডাক্টটা জাপান থেকে তোমার কাছে ডেলিভারি হবে। তাহলে কি হচ্ছে? সবগুলোই হবে, তাহলে আমার অপশান ডিটা হবে সঠিক অপশান, ঠিক আছে। এবারে 2 নম্বর পয়েন্টটা বলেছে ই কমার্সের বিষয় নয়। ফার্স্টে কি বলেছে? এরটা বলেছে হচ্ছে ই পেমেন্ট, বি এর অপশানটা বলেছে হচ্ছে পরিষেবা, সি এর অপশানটা বলেছে ম্যানুফ্যাকচারিং, ডি এর অপশানটা বলেছে টেকনোলজি। আচ্ছা, ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক্স কমার্স মানে, বা তুমি এটা পাতি বাংলা ভাষায় বোঝো, ইন্টারনেটের মাধ্যমে আমি কেনাবেচা করব বা কোনো সার্ভিস নেবো, ঠিক আছে। তাহলে এখানে ক্যাশটা খুবই কম অ্যাকসেপ্টেবল হয়, বেশিরভাগই আমরা অনলাইন পেমেন্ট করি, বা আজকালকার দিনের যুগটাই এমন হয়ে গেছে যে সবাই আমরা অনলাইন পেমেন্ট করি। তাহলে ই কমার্সের একটা বিষয়ই হচ্ছে ই পেমেন্ট, অনলাইন ট্রানজ্যাকশান সেখানে করা যায়, বাই কার্ড বা বিভিন্ন ইউপিআই ওয়েবসাইট দিয়ে করা যেতে পারে। তাহলে ই কমার্সের বিষয় হচ্ছে একটা পরিষেবা, মানে সার্ভিসেস, ওলা উবারের উদাহরণ দিলাম আগে, তাহলে এটাও হবে। টেকনোলজি মানে হচ্ছে আর ইনোভেশান বা টেকনোলজি, যত দিন যাচ্ছে নিউ নিউ জিনিস অ্যাডাপ্টেশান হচ্ছে, তাহলে টেকনোলজির প্রয়োজন আছে ই কমার্সে। বিভিন্ন ট্রেন্ডও ফলো করতে তোমার টেকনোলজি কাজে লাগছে, বা তোমার মার্কেটিংয়ের জন্যও তোমার বিভিন্ন রকম টেকনোলজির প্রয়োজন পড়ছে। তাহলে এই তিনটে হচ্ছে ই কমার্সের বিষয়। কিন্তু এবার দেখো ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিষয়। ধরো কথার কথা বলছি, কম্পিউটারের জন্য এসএসডি নেবে, ঠিক আছে। এবার এসএসডিটা তুমি ই কমার্সের মাধ্যমে কোথাও থেকে অর্ডার দিয়ে তুমি আনাতে পারবে, কিন্তু এসএসডির ম্যানুফ্যাকচারিংটা, এটা ধরো এসএসডিটা হচ্ছে তোমার স্যামসাং কোম্পানির এসএসডি, ঠিক আছে। তাহলে স্যামসাং কোম্পানি তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ওই এসএসডিটা বানাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল থিংস। তাহলে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে ই কমার্সের বিষয় হবে না, ঠিক আছে। পাতিভাবে বললাম, এবার একটু ইনডেপথে বলি। ই পেমেন্ট হচ্ছে ই কমার্সে অনলাইন অর্থ প্রদানের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে, তাহলে এটা হবে। তারপরে বলছে পরিষেবা মানে সার্ভিসিং, অনেক ই কমার্স প্রতিষ্ঠান ডিজিটাল বা হচ্ছে তোমার অন দ্য ওয়ে বা অন দ্য স্পট হচ্ছে তোমার পরিষেবা প্রদান করে থাকে। আর হচ্ছে টেকনোলজি, ই কমার্স হচ্ছে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা ব্যবস্থা। কিন্তু এক্সেপশনাল হচ্ছে আমাদের এখানে অপশান সি,
কেন না, এ তোমার ক্রিয়েশন প্রসেস মানে হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, এটা সরাসরি ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। ই কমার্সের প্ল্যাটফর্মগুলো কি করে, সাধারণত উৎপাদিত পণ্য ব্যাচ প্রচার করে, অ্যাডভার্টাইজিং করে, ঠিক আছে, নিজেরা তৈরি করে না। জাস্ট এটা একটা সেলার আর বায়ার ভিতরে একটা ব্রিজ, ঠিক আছে, ই কমার্স। সেই জন্যে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে ই কমার্সের বিষয় নয়। তাহলে অপশান সি হবে। বোঝা গেল কেন অপশান সি? এই কারণে হচ্ছে অপশান সি হবে। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, ই কমার্স এর কার্যকলাপের মধ্যে পড়ে না। আগে অপশানগুলো দেখবো আমরা। এতে বলেছে দ্রুত অর্ডার প্রসেসিং, ঠিক আছে, বিতে বলেছে অনলাইন ব্যাংকিং, সিতে বলেছে নতুন সব স্থাপন, আর ডিতে বলেছে ই মার্কেটিং। তাহলে দেখো যে প্রথম অপশানটা হচ্ছে দ্রুত অর্ডার প্রসেসিং, মানে হচ্ছে ফার্স্ট অর্ডারটা আমি অর্ডার দিলাম, 10 মিনিটের ভিতরে আমার অর্ডারটা আমার ঘরে চলে এলো। জেপটো খুলেছে না এখন, 10 মিনিট অর্ডার ডেলিভারি, মানে মানুষ এখন ফাস্ট হয়ে গেছে, টেকনোলজি উন্নত হয়েছে, মানুষ এখন সব কিছু জিনিস তাড়াতাড়ি চায়, ঠিক আছে। তাই দ্রুত অর্ডার প্রসেসিংটা একটা ই কার্যকলাপের ভিতর পড়ছে, ঠিক আছে। এবার সেকেন্ড অপশানে আসি, অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং তো প্রয়োজন, যে কোনো ট্রানজাকশানের জন্যে আমার যদি ব্যাংকটা অনলাইন ব্যাংকিং মানে অনলাইন সাপোর্ট না করে, তাহলে আমার ওই ব্যাংক দিয়ে আমি ট্রানজাকশানই করতে পারবো না। তাহলে অনলাইন ব্যাংকিং হচ্ছে একটা পড়তে পারে। ব্যাংককে আগে সাপোর্ট করতে হবে, তারপর ইউপিআই, তারপর কার্ড, তারপর এনিথিং আদার্স এলস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ই মার্কেটিং। ই মার্কেটিংয়ের উদাহরণ ধরো, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব, আমি একটা গ্রাম্য জায়গা থেকে প্রোডাক্টটা লঞ্চ করব, ঠিক আছে। এবার ধরো আমি এখানকার আমার এলাকার কোনো সুপারস্টারকে আমি ধরে বললাম যে দাদা আমি তোমাকে XYZ টাকা দিচ্ছি। তারা তো এমনি এমনি করবে না, তুমি কে, তোমাকে আমি চিনি না। তাহলে তাদেরকে কিছু টাকা অফার করতে হবে, যে দাদা আমি তোমাকে XYZ টাকা অফার করছি, তুমি আমার এই প্রোডাক্টটার প্রমোশন করে দাও। তাহলে ওই ব্যক্তিটাকে অনেকে ফলো করে, যখন ওই ব্যক্তিটা প্রমোশন করবে তখন ওই ব্যক্তিটার কিছু ফলোয়ার্স বা নাম্বার অফ সাপোর্টার্স আমার প্রোডাক্টটা কিনবে, তাহলে সেটা আমার লাভ হবে। এইটা হচ্ছে মার্কেটিং। তাই এবার দেখো নতুন শপ স্থাপন। নতুন শপ স্থাপনটা কি প্রয়োজন? নতুন শপ কখন লোকে স্থাপন করে? ধরো আমি একটা অনলাইন কোম্পানি, এবার আমার এই অনলাইন কোম্পানিটা আমি অনলাইন প্ল্যাটফর্মে হিউজ সাকসেস আমি লাভ করেছি, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে এবার অফলাইন মার্কেটে আগে ডিম্যান্ড দেখবে। ডিম্যান্ড না দেখে সে ফট করে দোকান দেবে না, আর দেখবে আগে লোকের ডিম্যান্ড, অ্যানালাইসিস করবে, সার্ভে করবে পুরো এলাকাটার, যে এখানকার লোকের কি প্রয়োজন, আদেও কি আমার এই প্রোডাক্টটার প্রয়োজন। এই সব কিছু সার্ভে করে যখন দেখবে যে হ্যাঁ বাস্তবে এখানে দিলে মানে আলটিমেটলি সে টাকা পয়সা খরচা করে দোকানটা এস্টাবলিশ করছে, তাকে তো কিছু প্রফিটের মুখ দেখতে হবে, সেই জন্যে সে দোকানটা দেওয়ার আগে 10 বার ভাববে, তারপর সে দেবে। অ্যাকচুয়ালি এটা ই কমার্সের ভিতরে জিনিসটা হয় না, ঠিক আছে। সেই জন্যে ই কমার্সের কার্যকলাপের ভিতরে এইটা পড়ছে না। অপশান সি নতুন সব স্থাপন, বাকিগুলো কিন্তু সব পড়ছে, এগুলো কিন্তু রিলেটেড। এ হচ্ছে ব্যাপার। আজকালকার দিনে যে তাড়াতাড়ি অর্ডার ডেলিভার করবে, মানুষ সেই প্ল্যাটফর্ম থেকেই জিনিসপত্র অর্ডার দেবে, কারণ মানুষের কাছে এখন টাইম নেই, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইন ব্যাংকিং, এখন সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা খুব কম লোকই আছি যারা হার্ডলি ব্যবহার করি, সবাই এখন অনলাইন অনলাইন অনলাইন, তাহলে অনলাইন ব্যাংকিংটা প্রয়োজন। ই মার্কেটিং, যে যত ভালো ই মার্কেটিং করতে পারবে, কেউ বিরাট কোহলি, কেউ MS ধোনি, কেউ শাহরুখ খান, যত বড় বড় লোককে দিয়ে ই মার্কেটিং করতে পারবে, তার তো লোকেদের তো ফলোয়ার্স আছে, তাহলে তাদেরকে দেখে দেখে লোকজন ইনফ্লুয়েন্স হয়ে কিনবে। তাহলে ই মার্কেটিংও একটা হচ্ছে একটা কি পয়েন্ট, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু সি অপশানটা হবে না। আচ্ছা, এবার আমি আরেকটু ভালো ভাষায় বলে দিই যে এই যে দ্রুত অর্ডার প্রসেসিং মানে কি বলছে, এটা একটা ই কমার্সের মূল বৈশিষ্ট্য। এবার হচ্ছে অনলাইন ব্যাংকিং, অনলাইন পেমেন্ট বা ট্রানজ্যাকশান ই কমার্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল। এবার হচ্ছে ই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা ই মার্কেটিং ই কমার্সে পণ্য পরিষেবা প্রচারে ব্যবহৃত হয়। কিন্তু সি অর্থাৎ নতুন শপ স্থাপন, অর্থাৎ কোনো নতুন ব্যবসার প্রাতিষ্ঠানিক বা দোকান গঠন করা, এটা ই কমার্সের মধ্যে সরাসরি পড়ছে না। তাহলে এটা একটা ব্যবসায়িক অবকাঠামোগত সিদ্ধান্ত, মানে সোজা কথা দোকান স্থাপন করা, ঠিক আছে। যেটা মানে অনলাইনের সঙ্গে ব্যাপার না, এটা আলাদা, সম্পূর্ণ এক্সেপশনাল ব্যাপার হচ্ছে একটা। ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের আগে বা বাইরে হতে পারে, মানে কেউ ধরো দোকান থেকে ই কমার্সে শিফট হতে পারে, বা যেটা বললাম যে সে আগে হিউজ সাকসেস লাভ করেছে তারপর আসতে পারে, ঠিক আছে।
এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে সঠিক অপশানটা সেই কারণেই সি হয়েছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। কি বলছে, নিচের কোনটি ই কমার্সের টেকনিক্যাল উপাদান অর্থাৎ আবশ্যক নয়, মানে কোনটা প্রয়োজন নয় চারটে অপশানের মধ্যে। আগে আমরা চারটে অপশান দেখব। প্রথম অপশানটা বলেছে নেটওয়ার্ক, সেকেন্ড অপশানটা বলেছে রিসার্চ, থার্ড অপশানটা বলেছে সার্ভার ওএস, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, ডিতে বলেছে হচ্ছে সফটওয়্যারস। আচ্ছা, এখানে যেটা হবে না সেটা হচ্ছে রিসার্চ। এবার কেন হবে না সেটা দেখা যাক। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো নেটওয়ার্কটা হবে, কেন হবে না, নেটওয়ার্ক হচ্ছে একটা টেকনিক্যাল উপাদান। এখানে হচ্ছে ই কমার্সে বিভিন্ন রকমের ডেটা শেয়ারিংয়ের জন্য তো আমার নেটওয়ার্কের প্রয়োজন আছে। নেটওয়ার্ক মানে সেটা তোমার ল্যান কেবিলও হতে পারে, ওয়ান কেবিলও হতে পারে, ম্যান কেবিলও হতে পারে, যা ইচ্ছা হতে পারে, একটা তো নেটওয়ার্কের প্রয়োজন, নাহলে আমি ডেটাটা শেয়ার করব কীভাবে। ঠিক আছে, তাহলে নেটওয়ার্কটা হচ্ছে আমার প্রয়োজন। এবার হচ্ছে সার্ভার ওএস, ওএস মানে হচ্ছে কি বললাম, অপারেটিং সিস্টেম। ই কমার্সের ওয়েবসাইট হোস্ট করার জন্য একটা সার্ভার অপারেটিং সিস্টেম প্রয়োজন আছে, তাহলে এটা আমার দরকার। ঠিক আছে, সফটওয়্যার, সফটওয়্যার মানে ধরো আমি একটা প্রোডাক্ট বেচবো, আমার একটা অ্যাপ দরকার বা একটা সফটওয়্যার দরকার, যার মাধ্যমে ইউজার বা ধরো যারা সেলার করতে পারবে, সেলার হচ্ছে প্রাইস লিস্টিং করবে ওই প্ল্যাটফর্মটাতে, আর হচ্ছে কনজিউমার বা কাস্টমার কী করবে, সেই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে কিনতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে সফটওয়্যারের কাজ। তাহলে বিভিন্ন সফটওয়্যার যেমন ডাটাবেস, ওয়েব সার্ভার, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি ই কমার্সের জন্য প্রয়োজন। এটা তো গেল হচ্ছে তোমার কেনার জন্য। এবার হচ্ছে পেমেন্ট গেটওয়ের জন্য একটা সার্ভার করতে হয়, যেখানে বিভিন্ন রকম পেমেন্টের অপশান থাকবে, সেগুলো আবার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে এইরকম। তাহলে মোদ্দা কথা ওভারঅল এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এই এ সি ডি এই তিনটে অপশান হবে, কিন্তু রিসার্চ, রিসার্চ কি, রিসার্চ মানে হচ্ছে একটা গবেষণা, ই কমার্স স্ট্র্যাটেজিক বা বিজনেসের দিকে অন্তর্গত হতে পারে। এটা কোনো প্রযুক্তিগতভাবে এটার কোনো মানে টেকনিক্যাল জিনিস নয়, সেই জন্যে রিসার্চটা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ডিএসএল, হলো থিওরির জিনিস, এটা তোমাদের এই চ্যাপ্টারে নিশ্চয়ই এটার ফুল ফর্মটা দেওয়া আছে, সেইটা পড়ে নেবে, সেইখান থেকে যেটা সঠিক হবে সেইটা করতে হবে। ঠিক আছে, প্রথম বলেছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, সেকেন্ড বলেছে ডিজিটাল শিডিউল লেভেলিং, থার্ড বলেছে ডিজিটাল সার্ভিস লাইন, ফোর্থ বলেছে হচ্ছে ডায়াল আপ সাবস্ক্রাইবার লাইন। আচ্ছা, প্রত্যেকটার মানে একটু করে জেনে নিই। তাহলে প্রথম হচ্ছে ডিএসএল, ডিএসএলের মানে কি, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটার মানে কি, ডিএসএল হচ্ছে একটা প্রযুক্তি যার মাধ্যমে সাধারণ টেলিফোন লাইন ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। এটি ব্যবহারকারীদের একই সময় ইন্টারনেট ব্রাউজিং ও টেলিফোন ব্যবহার করতে দেয়। মানে এটা এক ধরনের পদ্ধতি, যেটা হচ্ছে তুমি যে ডিভাইস ব্যবহার করছো সেখানে ইন্টারনেটও ব্যবহার করতে পারবে, সাথে সাথে তুমি বিভিন্ন কল ফল এগুলো করতে পারবে। হয়ে গেল। আর যেগুলো বলেছে ডিজিটাল শিডিউল লেভেলিং, এটা হচ্ছে জড়িত হচ্ছে টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট প্রযুক্তি নেই। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস লাইন, এটা অত ই কমার্সে চালু নেই। আর হচ্ছে ডায়াল আপ সাবস্ক্রাইবার লাইন, ওল্ড স্কুল টাইপ লাইন। ঠিক আছে, এটা মানে খুব স্লো, এটা যদি কেউ ইউজ করে তো বলে ও মাই গড ইউ স্কুল ম্যান, ইউ ও মাই গড এরকম বলবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হবে না, তো সেই জন্যে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান এ, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নটা বলেছে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি নিজেদের বিভিন্ন স্টেশন এর মধ্যে মাধ্যমটা কি, চারটে অপশান দিয়েছে। একটা বলেছে ওয়াইফাই, দু নম্বর বলেছে কেবিল, তিন নম্বর বলেছে ফাইবার অপটিক কেবিল, আর চার নম্বর বলেছে স্যাটেলাইট। এবার এখানে হবে হচ্ছে অপশান সি, বাকিগুলো কেন হবে না আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, ওয়াইফাই, ওয়াইফাই কাজ করে হচ্ছে ছোটো রেঞ্জের ভিতরে। ধরো তোমার ঘরে ওয়াইফাই লাগানো আছে, তুমি অনলাইনে পড়াশোনা করবে, আমাদের চ্যানেলের ভিডিও দেখবে এই জন্যে। ঠিক আছে, তাহলে তোমার ওয়াইফাইটা একটা সার্টেন এরিয়া কভার করবে, সেই ওয়াইফাইটার রেঞ্জ সেইভাবেই সেট করা আছে। মানে ধরো তোমার ওয়াইফাইটা তোমার বাড়ির দোতলায় লাগানো আছে, সেটা তোমার দোতলাটাকে দেখবে খুব কভার দিচ্ছে, আর 5 গিগাহার্টজ যে নেটটা তোমরা পাও সেটা দেখবে ওই দোতলাতে থাকলেই তোমরা পাচ্ছ। যখন তোমরা
একতলায় শিফট হয়ে যাবে, তাহলে দেখবে সেখানে আর 5 গিগাহার্জ নেটটা পাচ্ছ না, তাহলে 4 গিগাহার্জ নেটটা পাবে। মানে স্পিড ডাউন হয়ে যাচ্ছে বা তার রেঞ্জ সেইভাবে সেট করা হচ্ছে। তারপর যখন তোমরা 3 তলায় উঠে যাবে তখন দেখবে হয়তো যে তোমরা 5 গিগাহার্জ নেটটা ভালো পাচ্ছ বা 4 গিগাহার্জ নেটটা পাচ্ছ না, এইরকম। মধ্যা কথা হচ্ছে লিমিটেড এরিয়া রেঞ্জের ভিতরে সেট করা আছে, সেই জন্যে এইটা ব্যবহার করা হচ্ছে না। এটি ছোট রেঞ্জের ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত হয়, দূরবর্তী স্টেশনের সংযোগের জন্য উপযুক্ত নয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, এবার হচ্ছে কেবিল। কেবিল কী কারণে ব্যবহার করা হচ্ছে? এটি সাধারণত কোঅ্যাক্সিয়াল কেবিল বোঝায়, যা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ফাইবারের তুলনায় ধীর ও সীমিত। মানে হচ্ছে কেবিল মানে হচ্ছে ফাইবারে অ্যাকচুয়ালি কি ইউজ করা হয় বলো তো? ফাইবারে হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় ওর ভিতরে, সরু সরু তারের মতো, ঠিক আছে, যাতে করে ফাস্ট ইন্টারনেটটা সার্ভিস দিতে পারে। কেবিল মানে হচ্ছে মোটা তারের মাধ্যমে আসে। তোমাদের বাড়িতে যে কেবিল নেটওয়ার্কের যে এগুলো আসছে ওইগুলো হচ্ছে মোটা তারের আসে, ঠিক আছে। কিন্তু দেখবে ওয়াইফাইয়ের তার হচ্ছে আলাদা, ওয়াইফাইয়ের তার হচ্ছে ফাইবার কেবিল, ঠিক আছে। দ্রুত ট্রান্সমিশনের জন্য ফাইবার কেবিল ব্যবহার করে, তাহলে মানে এটা হচ্ছে ওল্ড স্কুল মেথড। এটা ব্যবহার করলে ওই বলবে ও মাই গড, ঠিক আছে, ওল্ড স্কুল মেথড, তো এই জন্য কেবিলটা হবে না। এবার হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবিলটা হবে। ফাইবার অপটিক্যাল কেবিল কারণ এটা দ্রুত কার্যকর মাধ্যম এবং এটা অনেক দূরবর্তী জায়গা পর্যন্ত কভার দেয়। আর স্যাটেলাইটটা হবে না, স্যাটেলাইটটাও হতে পারতো। মানে তুমি এখানে কনফিউশন খাবে হচ্ছে অপশান সি না অপশান ডি, কোনটা হবে, অপশান সি না অপশান ডি, এই দুটোর মধ্যে কনফিউশন খাবে। কিন্তু এখানে অপশান সিটাই হবে। অপশান ডিটা কেন হবে না? যখন স্যাটেলাইট ব্যবহার করব, স্যাটেলাইট ব্যবহার করতে অনেক মানে অনেক টাকা পয়সা লাগবে। একটা আমি কোম্পানি খুলেছি, আমি তো আগে প্রফিটের মুখ দেখি, আদানি আম্বানি হব, তারপর তো আমি স্যাটেলাইট জিনিস ভাববো। আমি একটা ছোট কোম্পানি, ঠিক আছে, ছোট কোম্পানি মানে ধরো ক্যালকাটা বেস কোনো কোম্পানি, ঠিক আছে। তাহলে আমাকে তো আগে গ্রো আপ করতে হবে, আমাকে তো আগে আদানি আম্বানির জায়গায় পৌঁছাতে হবে। তাহলে আমি যদি এখনই এই সমস্ত স্যাটেলাইট হ্যান ত্যান জোগাড় যন্ত্র করি, তাহলে আমি প্রফিটের কী করে মুখ দেখবো? সেই জন্য এটা কস্ট এফিসিয়েন্সি, সেই জন্য স্যাটেলাইটটা হবে না। তাহলে 3টে অপশান ক্যান্সেল আউট হয়ে গেল, সেই জন্য অপশান সি হবে আমার কারেক্ট। পরবর্তী প্রশ্নটা বলেছে ই কমার্স সফটওয়্যার এর মাধ্যমে গুলো বলেছে দেখিনি। এ অর্ডারকে ব্যবস্থাপনা করা যায়, ঠিক আছে। বি বলেছে পেমেন্ট সংক্রান্ত কাজ করা যায়, ঠিক আছে। সি বলেছে সোশ্যাল নেটওয়ার্ক গঠন করা যায়। ডি এর অপশানটা বলেছে এ ও বি উভয় সঠিক। আচ্ছা, এখানে হবে হচ্ছে ডি এর অপশানটা, মানে এ ও বি উভয় সঠিক। কেন হবে বোঝো। ই কমার্সে আমরা কি করি? অর্ডারকে সেলার, সে হচ্ছে অর্ডারটাকে লিস্টিং করলো, কনজিউমার দেখলো, প্রোডাক্টটা পছন্দ হলো, সে অর্ডার দিল। এবার হচ্ছে আমাদের ই কমার্সের কাজ সেই অর্ডারটাকে বিভিন্ন হচ্ছে মানে যারা অর্ডার সাপ্লাইংয়ের কাজ করে সেই কোম্পানির কাছে পাঠিয়ে দেওয়া, যাতে করে অর্ডারটাকে আমার সেলারের কাছ থেকে বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কালেকশান করে কনজিউমার বা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে। তাহলে অর্ডারের ব্যবস্থাপনা এটা হবে। পেমেন্ট সংক্রান্ত কাজ করা যায়, হ্যাঁ। কাস্টমার কিসে পেমেন্ট করবে? অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবে, না সিওডি নেবে, না হচ্ছে ধরো তোমার সিওডি অপশানটা আবার অনেক প্ল্যাটফর্ম রাখতে চায় না, ঠিক আছে, তাও অনেক প্ল্যাটফর্মে থাকে। সিওডি নেবে, তারপরে ধরো বললো যে করবে না ইউপিআই করবে, এইটা পেমেন্ট সংক্রান্ত কাজ করা যায়। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্ক গঠন করা যায়। সোশ্যাল নেটওয়ার্কটা গঠন করা যায় না, কেন না? ই কমার্স সফটওয়্যার মূলত ক্রয় ও লেনদেন সংক্রান্ত কাজে হয়, মানে সেলিং আর হচ্ছে তোমার ডিলিং, এই কাজে ব্যবহার করা হয়। এটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়নি। মানে এখানে সোজা কথা কাজ করা হয়, এখানে ওই কার কী হলো, কে কোথায় ঘুরতে গেল, এইসব দেখার জন্য এই প্ল্যাটফর্মটা নয়। তাহলে সোশ্যাল নেটওয়ার্ক এখানে গঠন করা যায় না। তাহলে এরটা হবে, বি এরটা হবে। তাহলে অপশান ডিতে বলেছে এ ও বি উভয়ই সঠিক, তাহলে আমার অপশান ডি হবে, হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্নটা বলেছে নিচের কোনটি ই কমার্স এর সার্ভার সফটওয়্যার হতে পারে না? 4টে অপশান বলেছে। এতে বলেছে অ্যাপ্লিকেশান সার্ভার, বিতে বলেছে ওয়েব সার্ভার, সিতে বলেছে ডিএনএস সার্ভার, ডিতে বলেছে ফাইল সার্ভার। আচ্ছা, তাহলে এক এক করে অপশানগুলো আমাকে দেখতে হবে। তা প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান সার্ভার, ঠিক আছে, এটা হবে কেন
না অ্যাপ্লিকেশান সার্ভারের কাজ হচ্ছে ব্যাকএন্ডে কাজ করে, একটা সার্ভারের অ্যাপ্লিকেশানের অর্থাৎ ব্যাকএন্ডে এটা কাজ করে। যেমন ধরো অর্ডার ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লিকেশান সার্ভারের প্রয়োজন পড়ছে, পেমেন্ট প্রসেসিংয়ের জন্যে অ্যাপ্লিকেশান সার্ভারের প্রয়োজন পড়ছে, সেই জন্যে অ্যাপ্লিকেশান সার্ভারটা সার্ভার সফটওয়্যারের ভিতর যাবে, ঠিক আছে। তারপর বলেছে ওয়েব সার্ভার, হ্যাঁ ওয়েব সার্ভারও হবে, কেন না এটা হচ্ছে ওয়েব পেজ সার্ভার, ঠিক আছে। এরা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টকে হ্যান্ডেল করে। ওয়েব পেজ সার্ভারের কাজ কি, ক্লায়েন্টের যা রিকোয়েস্ট আসবে সেগুলোকে এরা হ্যান্ডেল করবে। পরবর্তী যে অপশানটা বলেছে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার, ডিএনএসের ফুল কথা হচ্ছে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে। ডিএনএস সার্ভার কি করে, এরা মূলত ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে, মানে ইউনিক প্রোফাইল অ্যাড্রেসে পরিণত করে ডিএনএস সার্ভার, ঠিক আছে। এটা একটা নেটওয়ার্কিং সার্ভার, মানে এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিষয়, এটা ই কমার্স সার্ভারের সফটওয়্যার ভিতরে পড়ছে না, ঠিক আছে। মানে ই কমার্স সার্ভারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা নেটওয়ার্কিংয়ের বিষয়। এর মেন কাজ হচ্ছে ডোমেন নেমটাকে ইউনিক প্রোফাইল বা ইউনিক আইপি অ্যাড্রেসে পরিণত করা, ঠিক আছে। তাহলে এটা হবে না। আর ফাইল সার্ভার এখানে কাজে লাগবে, ফাইল সার্ভার প্রয়োজন আছে। এখানে হচ্ছে ছবি, ভিডিও, ডকুমেন্ট, অন্যান্য মিডিয়া ফাইল সংরক্ষণ ও পরিবেশনের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এই তিনটে হবে, ডিএনএস সার্ভারটা হবে না, তাহলে ডিএনএস সার্ভারটা হবে আমার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে কেপিআই হলো, এটা ফুল ফর্ম, তোমাকে এর জন্য থিওরি পড়তে হবে। আচ্ছা, ই কমার্স যে চ্যাপ্টারগুলো আছে এরা ফুল থিওরি সাবজেক্ট, ঠিক আছে। এখানে তোমাকে চোখ বন্ধ করে থিওরিটা পড়তে হবে, কষ্ট হলেও পড়তে হবে থিওরিটাকে মুখস্থ রাখতে হবে। এরকম ছোটো ছোটো অনেক ফর্ম দেবে, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এক্সাম্পলগুলো চেষ্টা করবে রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে ম্যাচ খাইয়ে খাইয়ে মনে রাখার। তোমরা সারাক্ষণই ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে হচ্ছে ওলা, উবার, মানে যারা একটু ধরো দুর্গাপুরে কেউ থাকছো, কেউ কলকাতায় থাকছো, কেউ দার্জিলিংয়ে থাকছো, কিংবা আদার্স কোনো সল্টলেক সেক্টর 5-এ থাকছো, যারা এসব জায়গায় থাকছো তারা হচ্ছে ওলা উবেরটা বেশি ব্যবহার করে, এই জন্য আমি উদাহরণটা দিলাম। যাই হোক, তো তোমরা সারাক্ষণ ঘাঁটছো, ঠিক আছে। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল তোমরা চোখের সামনে দেখতে পাবে, এইগুলো ইউজ করে পড়বে, দেখবে পড়াটা অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে। এটা থিওরি বেস সাবজেক্ট, এখানে তোমাদের স্কোরিং তোলার বেশি চান্স। পাইথনের থেকে তো অবশ্যই সোজা, সেই জন্য চেষ্টা করবে যে এইটাকে ভালো করে নেওয়া, ঠিক আছে। এটা কিন্তু সোজা সাবজেক্ট, ঠিক আছে, চেষ্টা করবে এটাতে নাম্বার তোলার, ঠিক আছে। এবার হচ্ছে কেপিআই হলো ফুল ফর্ম, তোমার বইয়েতে নিশ্চয়ই দেওয়া থাকবে, সেটা এখানে লিখতে হবে। তো এখানে 4টে অপশান দিয়েছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, সেকেন্ড অপশানটা বলেছে কি পারফরমেন্স ইন্ডেক্স, সিতে বলেছে কার্নেল পারফরমেন্স ইন্ডেক্স, ডিতে বলেছে কার্নেল পারফরমেন্স ইন্ডিকেটর। আচ্ছা, এখানে সঠিক অপশানটা হচ্ছে এরটা। এবারে হচ্ছে একটুখানি জেনে নিতে হবে প্রত্যেকটা, এটা ঠিক কেন আগে জেনে নিই। কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা হচ্ছে পরিমাপযোগ্য, মানে একটা, এটা কীভাবে আসে না, কোনো ব্যক্তি, দল, মানে হচ্ছে ধরো কোনো পার্সন, কোনো টিম বা কোনো অর্গানাইজেশান, তার হচ্ছে গোল এবং হচ্ছে তোমার রিজন, মানে কোন রিজনের জন্য সে কাজটা করছে, আর গোল অ্যাচিভ করার জন্যে মানে কীভাবে এগোচ্ছে। সোজা কথা হচ্ছে, ধরো আমি এখানে জামা তুললাম, ঠিক আছে, 4টে জামা তুলে আমি আমার কাছে সেখানে আপলোড করলাম, 4টে জামা তুললাম, 4টে ডিফারেন্ট কালারে, লাল, নীল, সবুজ, গোলাপি। এবার ধরো ট্রেন্ড এলো, গোলাপি শাড়ি বলে যে গানটা আছে সেটা ট্রেন্ড এলো, তাহলে হচ্ছে সবাই এবার গোলাপি শাড়ি কেনার জন্যে ছটপট করলো। আমি এখানে শাড়ি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, মানে 4টে রঙের আমি শাড়ি তুললাম, লাল, নীল, সবুজ, গোলাপি। এবার হচ্ছে গোলাপি ট্রেন্ড এলো, লোকজন সেটা ওই, মানে ধরো ওই ট্রেন্ডটা 1 মাস 1.5 মাস থাকলো, তাহলে ওই ট্রেন্ডের চক্করে লোকজন কী করলো, গোলাপি শাড়ির অর্ডার করে দিতে থাকলো, তাহলে অন্যান্য ডিম্যান্ডগুলো কমে গেল। তাহলে আমি এই কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে আমি দেখতে পেলাম যে আমার ওই শাড়িটার ডিম্যান্ড বেশি আসছে, বাকি শাড়িগুলোর ডিম্যান্ড কম আসছে। তাহলে আমি যখন সেকেন্ডবার যখন স্টক লিস্টিং করব, আউট অফ স্টক হয়ে যাওয়ার পর, তখন আমি গোলাপি শাড়িটা বেশি পরিমাণে তুলব আর এগুলো কম পরিমাণে তুলব, ঠিক আছে, যাতে করে আমি বেশি পরিমাণে টাকাটা অর্জন করতে পারি বা আমার বেশি সেল হয়, ঠিক আছে। এইগুলো বোঝা যায় হচ্ছে এই কেপিআই দিয়ে, ঠিক আছে।
উদাহরণ দিয়েছি, একটি ই কমার্স কোম্পানিতে কেপিআই হতে পারে মাসিক বিক্রয়ের পরিমাণ, মানে কত পরিমাণ সেল হচ্ছে, কাস্টমার সন্তুষ্টি রেট, ওই যে বলে না হাউ ওয়াজ ইওর ডেলিভারি এক্সপিরিয়েন্স, হাউ ইউ রেট ইওর প্রোডাক্ট, এগুলো বলে তো। এইখানে রেট করতে বলে, 5টা অপশান থাকে, তার মধ্যে কত দেবে সেইটা রেট করতে বলে। এইটা হচ্ছে কাস্টমার সন্তুষ্টি রেট। এইগুলো তোমরা ভাবো যে দিতে হয় দিয়ে দেবো, না দিতে হয় দিতে দেবো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেটা এক একটা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য। এগুলো অ্যানালাইসিস হয়, অ্যানালাইসিস হয়ে কিছু প্রোডাক্টকে অফ লিস্টিং করে দেওয়া হয়, কিছু প্রোডাক্টকে অন লিস্টিং করা হয়, তারপর সেগুলোকে আবার এসইও করে উপরে তোলা হয়। এসইও তোমাদের পরবর্তীতে আছে, মানে তোমরা ভাবো যে এগুলো অ্যাকচুয়াল ভ্যালু আছে, ঠিক আছে। আর হচ্ছে হয় কেপিআইয়ের মাধ্যমে অর্ডার ডেলিভারির গড় সময়, ঠিক আছে। মানে ধরো কোনো একটা অর্ডার আসছে 15 দিনে, কোনো একটা অর্ডার আসছে 12 দিনে, তাহলে যে অর্ডারটা আসছে আমার 15 দিনে, সেই অর্ডারটা নিশ্চয়ই বাজে ফিডব্যাক আসবে, সেগুলোকে কম পরিমাণে তোলা হয়, কম পরিমাণে সেল করা হয়। যে প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি প্রচুর, যদি অ্যাভেলেবিলিটি আমার প্রচুর থাকে তাহলেই চটপট দেওয়া যাবে, তাই সেই প্রোডাক্টগুলোকে চটপট সেলের জন্য রেডি করা হয় আর কি, ঠিক আছে। এবার বাকিগুলো কেন ভুল, বিএডটা কেন ভুল, কি পারফরমেন্স ইন্ডেক্স, এটা আলাদা জিনিস, ঠিক আছে, শব্দটা মিলে যাচ্ছে কেপিআইয়ের সঙ্গে, কিন্তু এটা প্রচলিত নয়। তারপরেরটা হচ্ছে কার্নেল পারফরমেন্স ইন্ডেক্স, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা প্রযুক্তিগত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে থাকলেও এটা কেপিআই নয়, ঠিক আছে, হয়ে গেল। আর ডিএডটা হচ্ছে একদমই নয়, ঠিক আছে। মধ্যে কথা তুমি জিনিসটা বুঝলে, আর হচ্ছে যে তোমাদের বইয়েতে এই ফুল ফর্মগুলো দেওয়া আছে, বইটা ভালো করে পড়বে, তাহলে এই সমস্ত যখন ফুল ফর্মগুলো আসবে পটপট করে ফেলতে পারবে, ঠিক আছে। থিওরি বেস সাবজেক্ট, চিন্তা নিয়ে লাভ নেই। পাইথনের মতো এখানে তোমাকে বলবে না কোডটা লেখো, এইটা এখানে কেন হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত বলবে না। থিওরি বেস সাবজেক্ট, এটা তুমি ভালো করে পড়ে রাখলেই, প্র্যাকটিস করে গেলে উত্তর দিয়ে দিতে পারো। তোমাকে থিওরিটা ভালো করে রেডি রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোনো বিজনেস ওয়েবসাইটকে যেন সহজে সার্চ করে পাওয়া যায় সেই কৌশলকে বলা হয়। অপশান এ বলেছে সার্চ অপটিমাইজেশান, বিতে বলেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, সিতে বলেছে সার্চিং টেকনিক, আর ডিতে বলেছে এফিসিয়েন্ট সার্চিং, ঠিক আছে। মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বলতে বলেছে, ঠিক আছে, মানে আছে আর কি, কোনো বিজনেস ওয়েবসাইটকে যেন সহজে সার্চ করে পাওয়া যায় সেই কৌশল বা সেই প্রসেসটার নাম কি আমাকে জানতে চেয়েছে, ফুল ফর্মটা এখানে জানতে চেয়েছে, ঠিক আছে। এটার ফুল ফর্মটা হবে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। কেন হবে সেটা আমি বলছি, ব্যাখ্যাটা শুনে নেওয়া যাক। কোনো বিজনেস ওয়েবসাইটকে যাতে গুগল, বিং, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যায় তার জন্য যেসব কৌশলকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। ধরো তোমার একটা অর্গানাইজেশান আছে, তুমি সেখানে প্রোডাক্ট খুব ভালো সেল করো, তাহলে লোকজন সেটা সার্চ করবে, যত সার্চ করবে, এই যে গুগল বলো, বিং বলো, ইয়াহু বলো, এগুলো সমস্ত সার্চ ইঞ্জিন, ঠিক আছে, এগুলোর পিছনে বড় বড় ডেটাবেস আছে, ঠিক আছে। এরা হচ্ছে করতে থাকে, যত বেশি সার্চ হবে তত তোমার সার্চিং র্যাঙ্ক ওপরের দিকে উঠতে থাকবে। দেখো না ইনস্টাগ্রামে মাঝে মধ্যে দেয় মোস্ট সার্চ অ্যাথলিটস অন জুন 2025, দিয়েছে 1 নম্বরে আছে হচ্ছে বিরাট কোহলি। কেন না এই মাসে ইনস্টাগ্রামে বিরাট কোহলির নাম দিয়ে অনেকেই সার্চ করেছে, কিছু একটা কারণে হতে পারে, ঠিক আছে। বিরাট কোহলি সিবির জন্য ট্রফি পেয়েছে সেই কারণে হতে পারে, বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সেই কারণে হতে পারে, কথার কথা বলছি, নাও হতে পারে, জাস্ট এটা একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ উদাহরণ তোমরা এটা মনে রাখো। এইভাবে র্যাঙ্কিং হয়, ঠিক আছে। এইটা হচ্ছে শুধু ওই ইনস্টাগ্রামে র্যাঙ্কিং, মানে কিং নয়, এমনি এখানে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মেও র্যাঙ্কিং হয়, মানে সব জায়গাতেই রেস আছে, ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে দুটো আছে, সার্চ অপটিমাইজেশান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। সার্চ অপটিমাইজেশান আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের গোলাতে পারে, সেটাই আর কি লাগছে। মানে সার্চ অপটিমাইজেশান মানে আংশিকভাবে সঠিক শোনালেও এটা কিন্তু ফুল টার্ম নয়, এসইওর ফুল কথাটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, সেই জন্য এরটা তো হবে না, সাইড হয়ে গেল, ঠিক আছে। বিএডটা হবে, কেন হবে বুঝতে পারলে, ঠিক আছে। টেকনিক কেন নয়, এটা হচ্ছে মানে জাস্ট খোঁজার জন্য ব্যবহার করা হয়। ধরো তুমি লিখলে নাইক শু, ঠিক আছে,
নাইক শু বা শুয়ের শুধু নামটা লিখলে, ঠিক আছে, তাহলে নাইকের তোমাকে জুতোটা দেখালো, ঠিক আছে। এবার ধরো নাইকের জুতোর মধ্যে একটা পার্টিকুলার নামের জুতোটা খুব ট্রেন্ডিংয়ে আছে, সেই জুতোটা এসিও র্যাঙ্কিংয়ে ওপরে আছে, ঠিক আছে। তাহলে সেই জুতোটা যখনই তুমি নাইক লিখবে তখন ওই জুতোটা আগে চলে আসছে। কেন আগে চলে আসছে? এই এসিও র্যাঙ্কিং করা আছে জুতোটা, ঠিক আছে। আর একটা যেটা বলেছে তোমাদের অপশান, সেটা হচ্ছে এফিসিয়েন্ট সার্চিং। এফিসিয়েন্ট মানে হচ্ছে সার্চিং, সেইটা বোঝায়। এটা এসিওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এরটা হবে না, কাছাকাছি হলেও এরটা হবে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এইটা হবে, সি এরটা হবে না, ডি এরটা হবে না, হয়ে গেল। এর কোনটি ই কমার্সের অসুবিধা? আগে অপশানগুলো দেখবো আমরা। অপশানগুলো বলছে 24/7 ওপেন। 24/7 ওপেন কখনো অসুবিধা হয়? আমরা সারাক্ষণই আমরা অনলাইন ঘাঁটি। কেউ রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেল গরমকালে ছটফট করতে করতে, একটু ফোন ঘাঁটি বলে সে ফোন ঘেঁটে ইন্টারনেটে ইনস্টাগ্রাম দেখছে, ফেসবুক দেখছে। আচ্ছা, আমার না মনিটরটা খারাপ হয়ে গেছে, আমাকে তাহলে হঠাৎ করে রাত্রি 2টোর সময় তার ঘুম ভেঙে মনে পড়ছে আমার মনিটরটা খারাপ হয়ে গেছে, বা সে তককে রেখেছিল, তাকে দেখাচ্ছে ডেলিভারি টাইমটা সোমবারে হবে, যদি আপনি 2 ঘন্টার ভিতরে অর্ডারটা দিতে পারেন। সে বললো ঠিক আছে, 2 ঘন্টা পর অর্ডার দেবো, কারণ আমার সোমবার দিনে একটা কাজ আছে, মঙ্গলবার দিন আমি ফ্রি আছি। এই ফ্রিয়ের চক্করে সে ঘুমিয়ে পড়েছে, রাত্রি 2টোর সময় তার মনে পড়েছে, সে তখন গিয়ে অর্ডার দিল। তাহলে 24/7 যদি ওই প্ল্যাটফর্মটা যদি ওপেন না থাকতো, তাহলে সেই জিনিসটা করতে পারতো না। তাহলে এটা একটা সুবিধা, ঠিক আছে। কেপিআই, কেপিআইয়ের ফুল ফর্ম আগে হয়েছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কেন হয়? মানে ওই যেটা বেশি সেল হচ্ছে, তাহলে এটা সুবিধা, ঠিক আছে। এবার ফিডব্যাক নেওয়া হয়, বলে না যে হাউ ইউ রেট ইউর প্রোডাক্ট, ইজ দ্যাট প্রোডাক্ট ভ্যালুয়েবল ফর ইউ, মানে এই সমস্ত ফিডব্যাকগুলো নেয় কাস্টমারের কাছ থেকে। বিভিন্ন তোমার প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ সেলারের কাছেও ফিডব্যাকটা পাঠানো হয়, যাতে করে সে কাস্টমার এবং কনজিউমারের ফিডব্যাক দেখে সেই মতো সে মাল তুলে সে বেচতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো প্রত্যেকটাই সুবিধা, কিন্তু আইডেন্টিটি থেফট যদি ঘটে সেটা কি সুবিধা? আইডেন্টিটি থেফট হচ্ছে অসুবিধা। কেন? আইডেন্টিটি থেফট কখন ঘটে? যখন ই কমার্সে অনলাইনে লেনদেনের সময় ব্যক্তিগত তথ্য, যেমন তোমার নাম, ঠিকানা, কার্ড নম্বর, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পারে, এছাড়াও তোমার ইউপিআই পিন, এগুলো যদি চুরি হয়ে যায়, এক একটা আইডেন্টিটি পরিচয়পত্র, এক একটা কার্ড নাম্বার দিয়ে তোমার হচ্ছে ওই কার্ডের পরিচয়পত্র, এটা যদি চুরি হয়ে যায় তাহলে হয়ে গেল, হ্যাকাররা পেয়ে গেল, আমার কাছে হয় ফ্রড মানি ঢুকবে, নাহলে ফ্রড ট্রানজ্যাকশান হয়ে যাবে, ব্যাস তুমি শেষ, নিঃস্ব, ঠিক আছে। তাহলে এই আইডেন্টিটি থেফট হচ্ছে ই কমার্সের সবচেয়ে বড় একটা অসুবিধা, সেই জন্য অপশান সি হবে, হয়ে গেল। এবার বলছে নিচের কোনটি ই কমার্সের স্কোপ নয়? কমার্সের চান্স কোনটা নয়? অপশান এ বলেছে সিকিউরিটি ইস্যু, সিতে বলেছে ইনোভেশান, বিতে বলেছে সিওডি, ডিতে বলেছে ডেলিভারি এক্সপিরিয়েন্স। আচ্ছা, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, এই অপশানটা তো রাখতেই হবে। ধরো আজও ওল্ড স্কুল লোকজন আছে, তারা ক্যাশ ব্যবহার করে, এবং ক্যাশ ব্যবহার অনেক সেফেস্ট অপশানও, কারণ যদি অনলাইনে ব্যবহার করতো, কখন হ্যাকার কিভাবে ঘুরছে, কেমনভাবে ঘুরছে, এটা ভাবো না। অ্যাপ তুমি ব্যবহার করছো, সেই অ্যাপ তোমার কিছু জানে না, তুমি যা বলছো, তুমি যা দেখছো, তুমি যা কনজিউম করছো, সমস্ত ডেটার কিছু না কিছু তথ্য ও দিচ্ছে নিজের কাছে। কিসের জন্যে? বলছে টু ইমপ্রুভ দেয়ার অ্যাপস, প্রত্যেকটা অ্যাপ রাখে, ঠিক আছে। এবার ধরো ট্রানজ্যাকশান করছো, তোমার ফোনটা হ্যাক করলো হ্যাকার, টুক করে পেয়ে গেল, এবার তুমি ওটা সিওডি টিপলে, কারণ সিওডি সেফ, সেটা হচ্ছে ধরো তুমি অনলাইন পেমেন্ট করে দিয়েছো, পেমেন্ট করে দিলে ওরা হচ্ছে যদি ওপেন বক্স ডেলিভারি না থাকে, প্রোডাক্টটা দিয়ে পালিয়ে যায়, তারপর তুমি খুললে সাবানের টিকি, কী করবে তুমি? সেই জন্যে যদি সিওডি থাকে, তুমি কী করলে, দাঁড়াও আমি আগে প্রোডাক্টটা দেখি তারপর দেবো, এই সিওডি হচ্ছে এই একটা সুবিধে, ঠিক আছে। এবার হচ্ছে ইনোভেশান অ্যান্ড ফিলিপসের সাথে সাথে তুমি যদি ইনোভেশান বা নিজেকে যদি উন্নত বা নতুনত্ব জিনিস না জুড়তে পারো, তাহলে তুমি সোজা কথা হারিয়ে যাবে, কারণ এখানে ইনোভেশানই হচ্ছে তোমাকে বাঁচিয়ে রাখতে পারে। তাহলে ইনোভেশানটা হচ্ছে কমার্সের স্কোপ, সিওডিটাও স্কোপ, ইনোভেশানটাও স্কোপ। এবারে হচ্ছে ডেলিভারি এক্সপিরিয়েন্স। কখনো ডেলিভারি বয়
তুমি চান করছো, তখন চলে এলো, এসে বলছে যে দাদা আপনার একটা ডেলিভারি ছিল। ঠিক আছে, এবারে ঘরের লোকও জানে না, ঠিক আছে, কিভাবে কি অর্ডার রিসিভ করতে হয় করতে হয়, তুমি পড়ে গেলে ফ্যাসাদে। ঠিক আছে, এবার ডেলিভারি বয়কে বলছো যে দাদা একটু দাঁড়ান, আমি মানে ওয়াশরুমে এসছি, একটু পরে দিয়ে। না 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 দাদা, কতক্ষণ দাঁড়াতে হবে? বললে যে 15 মিনিট। 15 মিনিট? 15 মিনিট দাঁড়াতে হবে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন। এবার তোমার মাথাটা গেল চটকে, তুমি ধরো চান করছিলে, চটপট করে চান করে এলে, আচ্ছা অর্ডারটা দিন, রিসিভ করলেন। এইবার তোমাকে জিজ্ঞাসা করলো ই কমার্স ওয়েবসাইট থেকে, তুমি প্রোডাক্টটা নিলে, হাউ ওয়াজ ইউর ডেলিভারি এক্সপিরিয়েন্স, তুমি তখন বসিয়ে দিলে 3, তোমার মাথাটা চটকে থাকলো। তাহলে এইটা হচ্ছে ই কমার্সের স্কোপ। এই যে মাথাটা চটকানোর জন্য তুমি 3 দিলে, অ্যাপও বুঝলো যে না, একে এরকম উল্টোপাল্টা টাইমে ডেলিভারি দেওয়াটা উচিত নয়, এবং ডেলিভারি বয়ও বুঝলো যে আমার অপেক্ষা করা উচিত ছিল। ঠিক আছে, একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, আমি কারোর প্রতি কোনো রাগ দেখালাম না, জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য সবাইকে বললাম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে স্কোপ। তাহলে যেটা স্কোপ নয় সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। তোমার যদি সিকিউরিটি ইস্যু যদি সৃষ্টি হয়, তুমি করবে, মানে ওই অ্যাপটাকে ভরসা করে জিনিসপত্র কেনাপত্র করবে। তোমার তো ওই অ্যাপটা যখন ইউজ করছো তখন চুরি, হ্যাকিং, ফ্রড, ট্রানজ্যাকশান সব কিছু হচ্ছে, তাহলে তুমি অ্যাপটাকে অ্যাভয়েড করবে। তাহলে হচ্ছে এটা ই কমার্সের অবশ্যই স্কোপ নয়, তাহলে অপশান এ হবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন বলেছে সাধারণ মানুষের সরকারি পরিষেবা লাভ করা ই কমার্সের ক্ষেত্রে ফুল ফর্মগুলো তোমায় জানতে হবে, তাহলে পারবে। 4টে অপশান বলেছে, G2C, C2G, A2G, B2G। ঠিক আছে, তাহলে আমাকে আগে ফুল ফর্মগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে G2Cটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে ফুল ফর্মটা কি? G2C মানে হচ্ছে গভর্নমেন্ট টু কনজিউমার। আচ্ছা, এখানে ভালো করে প্রশ্নটা বড়, সাধারণ মানুষের সরকারি পরিষেবা লাভ, তার মানে পরিষেবাটা কে দিচ্ছে? গভর্নমেন্ট দিচ্ছে। কাকে দিচ্ছে? সাধারণ মানুষকে দিচ্ছে, সেই জন্য G2C হবে, গভর্নমেন্ট টু কনজিউমার। কি কি হতে পারে? এইটা সেই ক্ষেত্র যেখানে সরকার সাধারণ জনগণকে সরকারি পরিষেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়, অফলাইন হলে ই কমার্সে আসতো না। ঠিক আছে, কি কি? ট্যাক্স ফাইল করা, আয়কর রিটার্ন। ঠিক আছে, কেউ করতে হয় ইউটিউব পলিসির কারণে, আমরা ইউএস ট্যাক্স ফাইল করি, এমনি এমনি আমাদেরকে টাকা দেবে না ইউটিউব। ঠিক আছে, আমাদের তার জন্য ইউএস ট্যাক্স পলিসি দিতে হবে, আবার ইন্ডিয়ান ট্যাক্সও দিতে হবে। ঠিক আছে, যাই হোক, এছাড়া কি কি হয়? অনলাইনে প্যান কার্ড, আধার কার্ড আবেদন, তুমি ধরো অ্যাপিল করতে চাও, তাহলে তুমি অনলাইনের মাধ্যমে কার্ড আর প্যান কার্ডের অ্যাপিল করতে পারবো। অনলাইন রেশন কার্ড সেবা, ঠিক আছে, এটাও এই G2C এর আন্ডারে পড়ে। আর হচ্ছে সরকারি স্কিমে আবেদন বিভিন্ন রকম, যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, বিবেকানন্দ স্কলারশিপ, সব কিছু। ঠিক আছে, এবারে হচ্ছে অন্যান্য অপশান, সেগুলোর ফুল ফর্মগুলো জেনে নিতে হবে। C2G, কনজিউমার টু গভর্নমেন্ট, মানে হচ্ছে আমরা সরকারকে কিছু জিনিস দেবো। ঠিক আছে, সাধারণ নাগরিকের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে ফিডব্যাক বা পেমেন্টকে বোঝায়, এটা তাহলে হচ্ছে না। তারপর A2G মানে হচ্ছে অ্যাসোসিয়েশন টু গভর্নমেন্ট। ঠিক আছে, মানে কোনো একটা ধরো সংস্থা, সে গভর্নমেন্টকে কিছু দেয়, এটা মানে অতটা প্রচলিত নয়। ঠিক আছে, মানে খুব কম ইউজ করা হয়, মানে রেয়ার কেস। ঠিক আছে, এবার হচ্ছে B2G, বিজনেস টু গভর্নমেন্ট, মানে যখন আমার ই কমার্সের গল্প হচ্ছে একটা বিজনেস সংস্থা, সে তার সঙ্গে গভর্নমেন্টের ব্যবসায়ী সংস্থা থেকে সরকারের কাছে সেবা বা পণ্য সরবরাহের বিষয় বোঝানো হয়, যেমন টেন্ডার শেয়ারিং। সঠিক অপশানটা হচ্ছে অপশান এ। এখানে কিছুই নয়, তোমাদের জন্য হচ্ছে এখানে ফুল ফর্মগুলো তোমাকে জানতে হবে, আর কোনটা কাকে কেন বলে সেটা জানলেই তুমি সিম্পল উত্তর করতে পারবে। থিওরি বেস চ্যাপ্টার এটা, যত থিওরি তুমি ভালো করে পড়বে কিছু নয়, চুটকিতে হয়ে যাবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নটা বলেছে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রের মধ্যে চুক্তিকে ই কমার্সে বলা হয়। অপশান এ বলেছে B2A, অপশান বি বলেছে B2B, অপশান সি বলেছে G2C, অপশান ডি বলেছে P2P। ফুল ফর্মগুলো আগে জেনে নিই। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে দুটো ব্যবসায়িক সংস্থার ভিতরে চুক্তি হবে। ঠিক আছে, ই কমার্সে এটা খুবই হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিংস, যেখানে একটা ব্যবসা অন্য ব্যবসাকে পণ্য পরিষেবা বা প্রযুক্তি সরবরাহ করে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। মানে ধরো কোনো একটা মিডিয়া হাউস আছে, সেই মিডিয়া হাউস সে তার তোলা বা তার কেটে
বিভিন্ন পিকচার ভিডিওগুলো সংগ্রহ করা, এগুলো সে একটা নিউজ চ্যানেল সংস্থা, ওই বিজনেসই আর কি, তাদেরকে সেল করতে চায়। তাহলে এই যে সেল করবে, তাহলে সেল করার জন্যে এই যে নিউজ চ্যানেল সংস্থার যে বিজনেসটা, সে ওই যে মিডিয়া প্রোডাকশন তাকে কিছু পয়সা দেবে। তাহলে এদের মধ্যে যে ডিলিংটা হলো, এটা হচ্ছে B2B, ঠিক আছে, বিজনেস টু বিজনেস পার্সপেক্টিভ। ঠিক আছে, উদাহরণ শুনে নাও। একটি কোম্পানি অন্য কোম্পানির থেকে কাঁচামাল কিনছে, র মেটেরিয়ালস কিনছে, ঠিক আছে। ধরো কথার কথা বলছি, টাটা কোম্পানি কোনো একটা কোম্পানির কাছ থেকে গাড়ি তৈরির জন্য লোহা কিনছে, হচ্ছে ব্যাপার। সফটওয়্যার কোম্পানি কোনো ব্যবসার জন্য সফটওয়্যার সার্ভিস দিচ্ছে। কোনো একটা ধরো সফটওয়্যার কোম্পানি আছে, সে অন্য একটা বিজনেসকে তার সফটওয়্যারটা দিয়ে দিচ্ছে, যাতে করে সে তার প্রোডাক্ট বেচতে পারে, এ করতে পারে, সেই জন্যে। আর হচ্ছে কি হচ্ছে না, হোলসেলার আছে, হোলসেলারের থেকে রিটেলার কেনাকাটা করছে জিনিসপত্র। হোলসেলার মানে জাহাজ এসছে, জাহাজে এই মালগুলো ওই হোলসেলাররা ওখান থেকে মাল নিয়ে চলে এলো, মাল নিয়ে চলে এলে এবার সেটা ধরো আমাদের কলকাতার বড় বাজারে বিক্রি করছে, ঠিক আছে, সস্তায় বিক্রি করছে। এবার ধরো গ্রামের দিকে রিটেলার মানে হচ্ছে কোনো বড় দোকান আর কি, তার গেছে, সে ওই হোলসেলারের কাছ থেকে সস্তায় মালটা কিনে নিয়ে আসবে, ঠিক আছে, কিনে নিয়ে এসে এখানে চড়া দামে সে মানে একটা দাম ফেলে সে বিক্রি করবে সেখান থেকে। এটা হচ্ছে B2B, ঠিক আছে। এবার অন্যান্য অপশানগুলো দেখে নিতে হবে, ঠিক আছে, মানে এখানে হচ্ছে B2Bটা হবে। এবার অন্যান্য অপশানগুলো কি বলেছিল, B2A বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটর, মানে হচ্ছে ব্যবসার পক্ষ থেকে সরকার বা প্রশাসনের কাছ থেকে সেবা বা তথ্য প্রদান, এটা হচ্ছে B2A। G2C মানে গভর্নমেন্ট কনজিউমার বা কাস্টমার, গভর্নমেন্ট কিছু তার স্কিম বা কিছু পরিষেবা সেটা কনজিউমারকে দিচ্ছে, যেমন রেশন দেয় সরকার থেকে, তারপর আধার কার্ড সরকার থেকে দেয়, ঠিক আছে। আর P2P মানে পিয়ার টু পিয়ার, মানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সরাসরি লেনদেন হবে, যেমন ফাইল শেয়ারিং। ধরো হচ্ছে কথার কথা বলছি যে তোমার কাছে একটা সিনেমা আছে, ঠিক আছে, প্রভাসের খুব ভালো সিনেমা আছে, তা সেই সিনেমাটা তুমি নেবে, ঠিক আছে। তোমার কাছে অত নেই, মানে বললে বন্ধুকে যে তোর কাছে তো এই সিনেমাটা আছে, আমাকে দে। তাহলে এবার সেই বন্ধুটা হচ্ছে খচ্চর, ঠিক আছে, পয়সা পাজ। এবার সে বললো যে 4 টাকা দিয়ে, তাহলে আমি দিচ্ছি। বললি উপায় নেই, আর শুধু ওই বন্ধুটার কাছেই আছে, আর কারো কাছে নেই, উপায় নেই, ঠিক আছে 4 টাকা দিয়ে দিই বলে 4 টাকা দিয়ে দিয়ে তুমি ওই সিনেমাটা ওর কাছ থেকে নিয়ে নিলে, ঠিক আছে। এছাড়া আর একটা হয় রাইড শেয়ারিং, ঠিক আছে, অনেকে ওই শাটেল রাইড নেয়, এখানের মধ্যে ওই কোনো অপশানগুলো হচ্ছে না, তাহলে অপশান বিটা হবে হচ্ছে কারেক্ট। এবারে পরবর্তী প্রশ্নটা বলেছে বিজনেস এর বিশ্বস্ততা গড়ে তোলার জন্য আধুনিক গ্রহণযোগ্য মডেল কোনটা হবে। প্রথমে বলেছে অপশান এ B2A, অপশান বি B2B, অপশান সি B2C। B2A জেনে গেলে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটর কি হয় সেটা আগে বলে দিয়েছি। তারপরে হচ্ছে পরবর্তী অপশানটা B2B বিজনেস টু বিজনেস পার্সপেক্টিভ, মিডিয়া হাউস দিয়ে বুঝিয়ে দিয়েছি। B2C বিজনেস টু কনজিউমার, ঠিক আছে। আচ্ছা, বিজনেস টু কনজিউমারটা একটু বলে দিই। তা থেকে ভোক্তার কাছে বিক্রি, এটা একটা প্রচলিত মডেল হলো বিশ্বাস গড়ে তোলা মডেল। বিশ্বস্ততা গড়ে তোলার জন্য হচ্ছে B2P এইটা হবে। কেন হবে? B2P মানে হচ্ছে বিজনেস টু পিপল, মানে বিজনেস থেকে একদম সরাসরি লোকের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা আধুনিক গ্রহণযোগ্য মডেল যার মাধ্যমে কোনো ব্যবসা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ও বিশ্বাস গড়ে তোলার জন্য শুধু একটি পণ্য বিক্রির উদ্দেশ্য নয় এবং প্রোডাক্টটা বেচছে না, ঠিক আছে। মানে ধরো অ্যামওয়ে কী করলো, বিজনেস টু পিপল করলো, মানে হচ্ছে অ্যামওয়ে কোম্পানির কোনো একটা রিপ্রেজেন্টেটিভ সে তোমার বাড়িতে এলো, এসে তার প্রোডাক্টটা সে সেল করলো, সেল করার সাথে সাথে সে কী করলো, তোমার পরিবারের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুললো এবং সে এটাও অপরচুনিটিও দিল যে তুমি এই প্রোডাক্টটা নিজে তো কিনতে পারো, তার সাথে সাথে তুমি আরও 4 জনকে বিক্রি করতে পারো, ঠিক আছে। তাহলে ওই অ্যামওয়ে কোম্পানি
যে রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে এবং অ্যামওয়ে কোম্পানির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি গড়ে উঠলো এবং অ্যামওয়ে কোম্পানির প্রতি আমাদের একটা বিশ্বাস গড়ে উঠলো। তাহলে এখানে কি শুধু পণ্য বিক্রিটা উদ্দেশ্য হলো? পণ্য বিক্রিটা তো মানে উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ওটা মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট, মূল্যবোধ আর দীর্ঘমেয়াদী সম্পর্ক, ঠিক আছে, লং কানেকশান, ঠিক আছে, এইটা তৈরি হলো। উদাহরণ, ব্র্যান্ড ইমেজ তৈরি। ব্র্যান্ড ইমেজ তৈরি বলতে অ্যামওয়ের কথা বললাম, বাড়িতে বাড়িতে গিয়ে তাহলে অ্যামওয়ে একটা ব্র্যান্ড, একটা বড় ব্র্যান্ড ইমেজ তৈরি হলো। কাস্টমার কেয়ার ও কাস্টমার এঙ্গেজমেন্ট। অনেক সময় আমাদের যখন অসুবিধে হয় তখন আমরা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে থাকা কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করে বলি যে এই প্রোডাক্টটা আমার ডিফেক্ট এসছে। তখন সেই কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ যে ওই কোম্পানির হয়ে রিপ্রেজেন্ট করছে, সে আমাদের কিছু সলিউশান দেয় এবং কাস্টমার ওই বলে হাউ ওয়াজ ইউর ডেলিভারি এক্সপিরিয়েন্স, হাউ ইউ রেট ইউর প্রোডাক্ট, এই সমস্তগুলো বলে। তো তাহলে এইটা আসে এই বিজনেস টু পার্সপেক্টিভে, ঠিক আছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া কমিউনিকেশান, ঠিক আছে, মানে আমি হচ্ছে ধরো ব্লুটিকওয়ালা ফ্লিপকার্টে গিয়ে প্রোডাক্টের সার্ভিস আসছে না ভালো মতো, আমি ওদের কোনো একটা পোস্টের নিচে গিয়ে কমেন্ট করলাম টুইটারে যে আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম, এটা ডিফেক্টিভ। তাহলে ওদের দেখবে কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো চ্যাটবট রেডি করা আছে, সে উত্তর দেবে যে থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট, তারপরে তোমার ইস্যুটাকে সলভ করার চেষ্টা করে। আর একটা হচ্ছে সাস্টেনেবল, মানে দায়িত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সেই কারণে এই বিজনেস টু পিপল এই পার্সপেক্টিভটা হবে। কেন হবে বোঝা গেল? এবারে হচ্ছে পরবর্তী প্রশ্ন বলেছে, কোনো সংস্থার নিজস্ব পাসওয়ার্ড প্রোটেক্টেড নেটওয়ার্ক কি? চারটে অপশান: ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, ভ্যান। ভ্যান মানে ভ্যানের ফুল ফর্ম কি? ভ্যানের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। আচ্ছা, এখানে হবে হচ্ছে ইন্টারনেট। কেন হবে? ইন্টারনেট মানে হচ্ছে ওপেন নেটওয়ার্ক, এটা হচ্ছে এনিবডি ক্যান ইউজ, ঠিক আছে, যে কেউ এটা ইউজ করতে পারে, ওপেন ফর অল নেটওয়ার্ক। এক্সট্রানেট, এক্সট্রানেট হচ্ছে আলাদা। এক্সট্রানেট হচ্ছে ইন্ট্রানেটের এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে, এক্সট্রানেট, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র লিমিটেড অ্যাক্সেস থাকে কিছু আউটসাইড পার্টনার এবং কিছু ট্রাস্টেবল ক্লায়েন্টদের এটা দেয়া থাকে এক্সট্রানেট, ঠিক আছে। আর হচ্ছে কি ইন্ট্রানেট। ইন্ট্রানেট মানে হচ্ছে কোনো অর্গানাইজেশনের নিজস্ব ইনসাইড নেটওয়ার্ক, যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, মানে যে কেউ এসে খুলতে পারবে না, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে এবং এর অ্যাক্সেস হচ্ছে শুধুমাত্র ওই অর্গানাইজেশন বা কোম্পানির যারা ওয়ার্কার্স বা কাজ করে আর কি, তারা ওইটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কারণে হচ্ছে অপশান বি হবে। আর ভিএন এর ব্যাপারটা বলে নিই। ভিএন হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, এটা হচ্ছে থার্ড পার্টি নেটওয়ার্ক। এটা হচ্ছে এই বিজনেসের মতোই, কিন্তু এটা হচ্ছে ইউজ করা হয় মানে হচ্ছে সিকিওর ডেটা ট্রান্সফারের জন্যে। এটা কোনো সংস্থার নেটওয়ার্কের মধ্যে পড়ছে না, সেই জন্য এটা সাইড। এক্সট্রানেট তাহলে হচ্ছে বাহ্যিক পার্টনার, এই জন্য হচ্ছে না। আর ইন্টারনেট হচ্ছে ওপেন ফর অল, ঠিক আছে। নিজস্ব পাসওয়ার্ড তো থাকবেই নিজস্ব সংস্থার, এখন হবে এটা ইন্টারনেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আর একটা জিনিস তোমরা এটা রেডি করে রাখবে, ডিফারেন্স বিটুইন ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সটারনেট, ঠিক আছে, এই পার্থক্যটা রেডি করে রাখবে, অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং এটা ইম্পর্টেন্টও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে, সংস্থার যে নেটওয়ার্ককে বাইরে থেকে পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাক্সেস করা যায়। চারটে অপশান বলেছে, এ ইন্টারনেট, বি ইন্ট্রানেট, সি এক্সটারনেট, ডি হচ্ছে ভ্যান। ভ্যানের গল্প আগে বলে দিয়েছি, এক্সটারনেট কি তাও বলে দিয়েছি, বি ইন্টারনেট কি তাও বলে দিয়েছি, ইন্টারনেট কি তাও বলে দিয়েছি। এক্সটারনেট সংস্থার নেটওয়ার্কের বাইরে, তাহলে এক্সটারনেটই হবে। আর কেন হবে ওই আগে প্রত্যেকটা টার্মের আমি বিশ্লেষণ করে দিয়েছি, সেই জন্য আর এখানে বললাম না। তাহলে এখানে অপশান সি হবে, চোখ বন্ধ করে মেরে দাও, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি ওয়েব প্রমোশন কৌশল নয়? কোনটা নয় সেটা জানতে চেয়েছে। চারটে অপশান বলেছে, পে পার ক্লিক, বি বলেছে ইমেল মার্কেটিং, সি বলেছে এসইও, ডি বলেছে ই পেমেন্ট।
পে পার ক্লিক মানে হচ্ছে কি আগে জেনে নাও। পে পার ক্লিক মানে হচ্ছে পিপিসি। এটা হচ্ছে এক ধরনের প্রমোশনাল কৌশল, যেখানে তুমি যখনই ওই অ্যাডটায় ক্লিক করবে সেই ক্লিকের ভিত্তিতে তোমার কাছ থেকে টাকা কাটবে। আমি একটা ইনস্টাগ্রামে কোথাও একটা রিল বা ওই জাতীয় দেখছিলাম, যেখানে হচ্ছে মানে মেশিন বা যাই হোক হবে, তার মাঝখানে একটা গ্যাপ রেখেছে, সেখানে এত ক্যাচিং টাইপের অ্যাড দিচ্ছে, যেখানে বলছে যে সোয়াইপ করো তাহলে হচ্ছে এ দুটো মিলে যাবে, বা এই প্রাইস করছে মানে কার্ড সোয়াইপ করছে, কার্ড সোয়াইপ করতে কী হচ্ছে বেডটা অ্যানিমেশনের মাধ্যমে কেটে যাচ্ছে আর তার কাছ থেকে কিছু সামান্য পয়সা কাটছে। এই যে ট্রিকটা, এটাকে বলছে পে পার ক্লিক। এখানে ক্লিক হচ্ছে না, এখানে সোয়াইপ হচ্ছে আর কি। সেই রকম অনেক এরকম অ্যাড চলে যেখানে হচ্ছে পে পার ক্লিক, ক্লিকের কারণে পয়সা কাটে, ঠিক আছে। আর হচ্ছে ইমেল মার্কেটিং। দেখবে জাঙ্ক ফাইল আছে তোমাদের, হচ্ছে যারা আমাদের ভিডিও দেখছে প্রত্যেকের কাছেই কম বেশি মোবাইল ফোন তো আছেই, অনেকের কাছে আবার পিসিও বর্তমান, যাই হোক। তো সেখানে তোমাদের ইমেল সেকশানে যাও, দেখবে জাঙ্ক ফাইলে হচ্ছে অনেক অ্যাডভার্টিজমেন্ট পড়ে আছে। এইগুলো হচ্ছে এক প্রকার মার্কেটিং। এটা হচ্ছে ওয়েব প্রমোশনের অংশ, যেখানে হচ্ছে কি করা হচ্ছে, ইমেলের মাধ্যমে ওই কোম্পানির বিভিন্ন অফার বা কন্টেন্ট পাঠানো হয়। এই কন্টেন্টগুলো এমনি এমনি আসে না, তোমার ইউসেজ তুমি হয়তো কোথাও লগ ইন করে রেখেছো, সেখানের সঙ্গে ওটা কানেক্টেড আছে, এইভাবে তোমার মাধ্যমে ইমেলটা আসে, ঠিক আছে। যাতে করে তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে অ্যাপ্লাই করবে বা তাদের সার্ভিসটা তুমি গ্রহণ করবে, এ হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। প্রোডাক্ট বা যে কোনো ওয়েবসাইট, সেটা হচ্ছে র্যাঙ্ক বাড়ানোর কৌশল, মানে র্যাঙ্কিং করা হয়, ঠিক আছে। বিরাট কোহলি উদাহরণ দিয়ে বলেছি, ঠিক আছে। এটা এক প্রকার ওয়েব প্রমোশনাল পদ্ধতি, হচ্ছে ওয়েব প্রমোশনাল পদ্ধতি। এবারে যেটা নয় সেটা হচ্ছে ই পেমেন্ট। ই পেমেন্ট তো কোনো প্রমোশনাল পদ্ধতি নয়, এটা তুমি একটা প্রোডাক্ট কিনবে তখন ওয়েবসাইটে লেনদেনের ব্যবস্থা, ঠিক আছে, মানে ওয়ে অফ পেমেন্ট, এক প্রকার ওয়ে আউট আর কি পেমেন্টের। এটা কোনো প্রমোশনালের অংশ নয়, সেই জন্যে ই পেমেন্টটা হবে না, ঠিক আছে। এইবারে হচ্ছে ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপনকে বলা হয় অপশান এ ব্যানার, অপশান বি অ্যাডভার্টাইজমেন্ট, অপশান সি প্রমোশন, অপশান ডি ফ্ল্যাগ। কি বলা হয়? আচ্ছা, আগে জেনে নিতে হবে এর মানে। ব্যানার, ব্যানার মানে হচ্ছে ওয়েবসাইটে দৃশ্যমান বা আকর্ষণীয় বিজ্ঞাপন, ঠিক আছে। এই ব্যানারে কী থাকে? ব্যানার অ্যাড থাকে, ঠিক আছে। ব্যানার অ্যাড তোমরা যারা পিসিতে ব্যবহার করছো দেখবে যে নিচের দিকে একটা ভিডিওর ওপরে একটা ধরো এইচপি কোম্পানির ল্যাপটপের অ্যাড দিচ্ছে, ব্যানার টাইপের, সরু পট্টি টাইপের, ঠিক আছে, অ্যাড দিচ্ছে, ওইগুলোকে বলা হচ্ছে ব্যানার অ্যাড, ঠিক আছে। এখানে কি থাকে? ছবি, টেক্সট, লিঙ্ক সহ থাকে। ক্লিক করলে ব্যবহারকারী নির্দিষ্ট পেজে পৌঁছায়, ঠিক আছে। ওখানে ক্লিক করবে, তোমাকে এইচপি ল্যাপটপের সাইডে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এর ব্যানার অ্যাড সম্ভবত নয়, পিসিতে বেশি দেখা যায়, আর তোমার ওই ফোনেতে অতটা দেখতে পাবে না। টিভিতেও অনেকে যারা দেখছো তোমরা স্মার্ট টিভিতে, তারাও হয়তো অনেকে দেখতে পাবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওয়েব প্রমোশনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ব্যানার। এবার অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে ধরো পুমা কোম্পানি বিরাট কোহলিকে বললো, স্যার আমাদের এই জুতোটা ইউজ করুন, ঠিক আছে, আর আমাদের এরকম একটা প্রমোশনাল শ্যুট করুন, ঠিক আছে, অ্যাড দিন আমাদের এই জুতোটা নিয়ে। একটা থিম ভাবা হয়, ঠিক আছে, তারপর সেটা রেকর্ড করা হয়, অ্যাডভার্টিজমেন্ট সেট থাকে, সেখানে রেকর্ড করা হয়, রেকর্ড করার পরে সেটা টিভিতে পাবলিশ করা হয়। আর টিভিতে যেটা দেখো তোমরা, যেমন ধরো জিওর অ্যাড দেওয়া হয়, ঠিক আছে, জিও ধান দানাধান বলে অ্যাড দেওয়া হয়, তো তাহলে ওখানে জিওর অ্যাড দেওয়া হচ্ছে, তাহলে ওটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। এইবারে আইপিএলে ওই সেই সাভিল এলো বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করছিল, তারপর সে পাঞ্জাবের একটা প্লেয়ার বলছে যে দাদিমা ওয়াইফাই পাসওয়ার্ড কা কই বাট কিউ রে হো, তখন এইভাবে জিও ফাইবারের অ্যাডটা দিয়েছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এবার হচ্ছে প্রমোশান। প্রমোশান মানে হচ্ছে এটা মার্কেটিংয়ের একটা বড় ধারণা, নির্দিষ্টভাবে এটা ওয়েবসাইটে দেখা যায় না, ঠিক আছে। প্রমোশান মানে হচ্ছে ব্র্যান্ড প্রমোশান হয়, মানে ওই তোমরা রাস্তার ধারে যেতে যেতে ধরো ফরচুন তেলের অ্যাড দিচ্ছে একটা বড়, ঠিক আছে, আমাদের বাংলার ধরো সুপারস্টার দেবকে নিয়ে ফরচুন তেলের অ্যাড দেওয়া হচ্ছে, বড় বড় ব্যানার যেগুলো রাস্তার ধারে খাটানো থাকে, এইগুলোকে বলা হচ্ছে প্রমোশন করা, ঠিক আছে।
ফ্ল্যাগ হচ্ছে এটা কোনো ডিজাইনের ব্যাপার নয়, এটা হচ্ছে নেগেটিভনেস বোঝাতে ফ্ল্যাগ ইউজ করা হয়। আমরা ফ্ল্যাগ ইউজ করি হচ্ছে যাতে ওই অ্যাডটা না আসে আসে, এই জন্যে ফ্ল্যাগ করতে বলা হয়। এটা বিজ্ঞাপনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে তোমাদের এখানে গোলাপে হচ্ছে ব্যানার আর অ্যাডভার্টিজমেন্টের মধ্যে, কিন্তু উত্তরটা হচ্ছে ব্যানার, কারণ ব্যানার হচ্ছে ওয়েবসাইটে দেখা যায়, ঠিক আছে, ছবি টেক্সট লিঙ্ক সহ থাকে, ক্লিক করলে ব্যবহারকারী নির্দিষ্ট পেজে পৌঁছায়। আর অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে বিজ্ঞাপনের একটা ধরন, তবে মানে আকর্ষণীয় বিজ্ঞাপনের কিছু নয়, এটা মানে একটা ভিডিও টাইপ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সেই জন্য ব্যানারটা হবে। এবার হচ্ছে শপিং বটের সঙ্গে যোগাযোগের মাধ্যম। অপশান এ বলেছে অডিও, অপশান বি বলেছে টেক্সট, অপশান সি বলেছে এ ও বি উভয়ই, অপশান ডি বলেছে টাচ। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক হবে? তাহলে অপশান যেটা সঠিক হবে সেটা হচ্ছে এ ও বি উভয়ই। শপিং বট দেখবে ফ্লিপকার্টে ফ্লিপি বট এসছে, অ্যামাজনেরও একটা বট আছে। এদের সঙ্গে আমরা কানেক্ট কীভাবে করি? হয় আমরা মেসেজ করি, মেসেজ মানে টেক্সটিং করছি, আর না হলে অডিও, আমরা ভয়েস আছে, ভয়েসে বলি যে আমাকে রোলেক্স কোম্পানির ঘড়ি খুঁজে দাও, তখন ও রোলেক্স কোম্পানির ঘড়ি সাজেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ও বি, তাহলে মানে এই দুটোই হবে, তাহলে অপশান সি এ ও বি হবে। এবার টাচটা হবে না। টাচ মানে কি বোঝাচ্ছে? ইনপুট মেথড, মানে তো কম্পিউটার ভাষায় বললে তোমরা কিবোর্ডে কি করো? টাইপিং করো, বিভিন্ন কি থাকে সেই কি দিয়ে টাইপিং করো। আবার কম্পিউটার কি 0 আর 1 বোঝায়, তাহলে কিবোর্ড থেকে হচ্ছে ইনপুট যায়, যেটা আউটপুটটা তোমরা কিসে দেখতে পারো? মনিটরে দেখতে পারো। তাহলে এখানে কিবোর্ডটা কি করছে? একটা ইনপুট হিসেবে কাজ করছে। সেরকমই তুমি যদি বটে টাচটা করো তবে বটটা চলবে, তাহলে আমরা বটটাকে একটা ইনপুট দিলাম যে তুমি চলো, ঠিক আছে, সেই জন্য টাচটা এখানে হবে না। অডিও টেক্সট দুটোই হবে, সেই জন্য অপশান সি হবে কারেক্ট। তাহলে এই শেষ হলো তোমাদের হচ্ছে চ্যাপ্টার 1-এর এমসিকিউ। এবারে আমরা চলে আসছি শূন্যস্থান পূরণ অর্থাৎ এফআইবিতে। ঠিক আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ শূন্যস্থানধর্মী বিকল্পীয় প্রশ্ন। তা 1 নম্বর প্রশ্ন বলেছে ই কমার্স এর আর্থিক লেনদেনে ড্যাশ ব্যবহৃত হয়। অপশান এ ক্যাশ, অপশান বি ই পেমেন্ট, অপশান সি বিনিময় প্রথা, অপশান ডি কয়েন্স। ঠিক আছে, ই কমার্সে বলেছে, ভালো করে খেয়াল করবে, ই কমার্সে। ঠিক আছে, ই কমার্সের আর্থিক লেনদেনে কি ব্যবহার করা হয়? ই পেমেন্টই বেশি ব্যবহার করা হয়, ক্যাশটা ব্যবহার করা হয়। ক্যাশটা হচ্ছে ক্যাশটা তখনই ব্যবহার করা হয় যখন তুমি ই কমার্সে গিয়ে বলবে ক্যাশ অন ডেলিভারি চাই, তখনই আসে ক্যাশের অপশান, না হলে গল্প আসে না, ই পেমেন্টেরই অপশান আসে। হয়ে গেল। আর কয়েন্স তো মানে হচ্ছে চিল্লার। ঠিক আছে, চিল্লার তুমি কি ইউজ করতে পারবে না। চিল্লারও হচ্ছে তোমার ওই ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, কয়েন্স আউট হয়ে গেল, ক্যাশ আউট হয়ে গেল। আর বিনিময় প্রথা হচ্ছে ওল্ড স্কুল ইতিহাস টাইপ। ঠিক আছে, মানে একটা গরু দিলাম, গরু দিয়ে তার বদলে আমি 1 কিলো চাল নিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাচীন লেনদেন পদ্ধতি, ই কমার্সের জন্য প্রয়োজনীয় নয়। ঠিক আছে, এরকম যদি কেউ বিনিময় প্রথা ইউজ করে তাকে বলবো ও মা গড ইউ ওল্ড স্কুল ব্রো, এরকম বলে দেবে। ঠিক আছে, তাহলে বিনিময় প্রথা হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে অপশান বি ই পেমেন্ট। কেন হবে বোঝা গেল। ক্যাশ হচ্ছে হবে, কিন্তু ক্যাশ তখনই আসে যখন সিওডি অপশানটা অ্যাভেলেবেল থাকে সেই ই কমার্সে। প্রত্যেকটা ই কমার্সে থাকে না। যেমন উদাহরণ দিচ্ছি, আমাদের এখানে, আমি লোকেশানটা বলবো না, আমাদের এখানে ফ্লিপকার্টেতে সিওডি আর ই পেমেন্ট 2 অপশান থাকে, কিন্তু অ্যামাজনে অনলি ই পেমেন্ট অপশান থাকে। ঠিক আছে, অ্যামাজনে আমরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিই আমাদেরকে ই পেমেন্টই করতে হয়, আমরা ক্যাশ অন সিওডি করতে পারি না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মেন যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ই পেমেন্ট। তাহলে অপশান বি হবে একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন বলেছে ই কমার্স প্ল্যাটফর্মকে সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত রাখার জন্য ড্যাশ খুব উপযোগী। 4টে অপশান বলেছে। ভ্যান বলেছে, তারপরে বলেছে অপশান এ ভ্যান, অপশান বি ভিপিএন, অপশান সি ইন্টারনেট, অপশান ডি পিপিএন। ঠিক আছে,
আচ্ছা, ভ্যান মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। এটা তো মানে সিকিউরিটি কিছু ব্যাপার নেই, এটা তো হচ্ছে সেই নেটওয়ার্কের মাধ্যমে ফাইল কিছু ট্রান্সফার, এই সব। ইন্টারনেট তো ওপেন নেটওয়ার্ক, এখানে তো কী করে হচ্ছে সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত রাখবে, এটা সম্ভব নয়। আর পিপিএম হচ্ছে এই নামে কোনো নিরাপদ নেটওয়ার্কিং সিস্টেম নেই, ঠিক আছে? পিপিএন নামে কোনো নিরাপদ নেটওয়ার্কিং সিস্টেম নেই। আচ্ছা, ভিপিএনটা হবে, এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তোমরা তো খালি ওই নীল ছবি দেখতে রাত্রেবেলা ভিপিএন ব্যবহার করো, মেন উদ্দেশ্য হচ্ছে ওই নীল ছবি দেখার জন্য ভিপিএন ব্যবহার করা নয়। ভিপিএনটা অনেকে ইউজ করে যাতে করে তার লোকেশান, ডেটা এনক্রিপশান এবং তার আইপি অ্যাড্রেস হিডেন হয় এবং সে সহজে তার ডিজায়ার লোকেশানে তার ফাইল এবং যে কাজটা করতে যাচ্ছে ই কমার্সের বিভিন্ন জিনিসপত্র এইগুলো ব্যবহার করতে পারে। তাহলে শুধু নীল ছবি ব্যবহার করার জন্য ওই ভিপিএন তোমরা ইউজ করো না। যদি তোমাদের কোনো জিনিসপত্র, বিশেষ করে ইন্টারন্যাশনালি যদি কোনো জিনিসপত্র পাঠানোর থাকে, তাহলে অবশ্যই ভিপিএন ইউজ করে করাটা বেটার, ঠিক আছে? এতে করে তোমার লোকেশান, তোমার আইপি অ্যাড্রেস আর তুমি যে ডেটাটা পাঠাচ্ছে এগুলো এনক্রিপ্টও থাকবে এবং সিকিওরও থাকবে। এটা তাহলে একটু জেনে নিই। এটি ডেটা এনক্রিপশন করে, ইন্টারনেটে নিরাপদ সংযোগ স্থাপন করে, ব্যবহারকারীর পরিচয় ও লোকেশানকে গোপন রাখে, সংবেদনশীল তথ্য অর্থাৎ সেন্সিটিভ ইনফরমেশান আদান প্রদান নিরাপদ করে, মানে হচ্ছে ডিলিং আর কি, শেয়ারিং আর কি, নিরাপদ করে। ই কমার্সে ব্যাকএন্ড অ্যাডমিন প্যানেল সুরক্ষিত রাখতে সাহায্য করে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে ব্যাকডোর প্রসেস থাকে। একটা গল্প বলি তোমাদেরকে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে ব্যাকডোর প্রসেস থাকে। এই ব্যাকডোর প্রসেসটা কেন থাকে? যাতে করে ধরো কিছু সাইটে প্রবলেম হলো, যে ডেভেলপার সে ওই ব্যাকডোরটা দিয়ে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে প্রবেশ করে ইস্যুটা সলভ করতে পারে, তাকে আর ওই বিভিন্ন ওই ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যানা ত্যানা এই সমস্ত করতে থাকেন। হ্যাকাররা এই ব্যাকডোরটাকে ইউজ করে ডাইরেক্ট একদম মেন জায়গায় চলে যায়, ঠিক আছে? গিয়ে মানে অ্যাডমিন প্যানেলে ঢুকে যায়, গিয়ে ডিস্ট্রয় করে বা ডিসরাপ্ট করে। আর হ্যাকারদের মেন উদ্দেশ্য হচ্ছে কি করা? কালেক্ট দ্য ডেটা কালেকশনই হচ্ছে হ্যাকারদের মূল উদ্দেশ্য, এবং তারপর তো ফাইন্যান্সিয়াল গেন তো আছেই, ঠিক আছে? এটা একটা ব্যাকএন্ড গল্প বললাম, ঠিক আছে? এই ভিপিএনটা ওইটাও সুরক্ষিত করছে, হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন বলেছে, ড্যাশ এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো প্রান্তে থাকা স্টেশন এর মধ্যে কমিউনিকেশন সম্পন্ন হয়। এক বলেছে ওয়াইফাই, দুই বলেছে ফাইবার অপটিক কেবিল, তিন বলেছে সি আর কি ডিএসএল, আর ডি বলেছে স্যাটেলাইট। আচ্ছা, ওয়াইফাই আগেই বলে দিয়েছি, ছোটো রেঞ্জের ভিতরে হবে। ধরো তোমার তিনতলা বাড়ি আছে, সেখানে একটা ওয়াইফাই বসানো আছে, তুমি তিনতলা বাড়িতে তুমি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। তুমি যদি অন্য বাড়ি থেকে ওয়াইফাই কানেকশান করতে চাও পারবে না, ঠিক আছে? হয়ে গেল। ফাইবার অপটিক কেবিল ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া অবধি কভার করা যাবে। আচ্ছা, ডিএসএলটা কি জেনে নিই। ডিএসএল মানে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা হচ্ছে কি করে? এটা না, এটি টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়, ঠিক আছে? মানে এও হচ্ছে ইন্টারনেট পাঠায়, কিন্তু এ হচ্ছে টেলিফোন ওয়্যারের মাধ্যমে ইন্টারনেটটা পাঠায়। এটা হচ্ছে লিমিটেড এরিয়া। তাহলে আমাকে বলছে ভূপৃষ্ঠের কোনো একটা প্রান্ত থাকা স্টেশনের মাধ্যমে কমিউনিকেশান সম্পন্ন করতে হবে, তাহলে এখানের ক্ষেত্রে স্যাটেলাইট লাগবে, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। এই টেলিকমিউনিকেশান কোম্পানির জন্য স্যাটেলাইট ব্যবহার করলে কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য সেখানে ফাইবার অপটিক কেবিল হচ্ছে বেস্ট। আর এখানের ক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠের যে কোনো প্রান্তে থাকা স্টেশনের মধ্যে কমিউনিকেশান সম্পন্ন যেহেতু করতে হবে, তাহলে আমার মানে অনেক দূরে কোনো জায়গা বা রিমোট এরিয়ায় আমাকে করতে হবে, সেই জন্যে স্যাটেলাইটের প্রয়োজন আছে, ঠিক আছে? খেয়াল থাকবে, এ হচ্ছে ব্যাপার। এবার পরবর্তী বলছে, ড্যাশ হলো ই কমার্সের একটা গুরুত্বপূর্ণ কাজ। কি কি বলেছে অপশানগুলো আমরা দেখে নিই। অপশানগুলো বলেছে যে কমিউনিকেশান নেটওয়ার্ক তৈরি করা, তারপর বলেছে উন্নত কম্পিউটার তৈরি করা, তারপরে বলেছে কাস্টমার সার্ভিস, প্রি সেল ও পোস্ট সেল, ঠিক আছে?
তারপর বলেছে নতুন ও উন্নত প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে এখানে যেটা প্রমিসিং সেটা হচ্ছে যে সিএটটা, কাস্টমার সার্ভিস, মানে আমার এখানে কাস্টমারকে নিয়ে কাজ, আমি কম্পিউটারকে উন্নত করে আমি কি করব। আমার ধরো 4 টাকার কোম্পানি, কথার কথা বলছি, 4 টাকার কোম্পানি, আমি সেখানে 30 টাকার কম্পিউটার বসিয়ে দিলাম, আমি কম্পিউটারকে হাই এন্ড করে দিলাম, আমি তারপর দেখতে পেলাম আমি কোনো মালই বিক্রি করতে পারলাম না, তাহলে আমার লাভ কিছু নেই। তারপরে হচ্ছে কমিউনিকেশান নেটওয়ার্ক তৈরি করা, ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রসেসের দিকে নেটওয়ার্কিংয়ের বিষয়, কমিউনিকেশান নেটওয়ার্ক তৈরি করা, এটা টেকনিক্যাল স্কিল, এর সঙ্গে ই কমার্সের কোনো কাজ নেই, তাহলে দুটো অপশান আউট হয়ে গেল। এবারে হচ্ছে বলছে যে নতুন ও উন্নত প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা তো টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে, আর প্রযুক্তি পৌঁছে দিয়ে আমার কি হবে, আমার তো মেন কাজ হচ্ছে কাস্টমারকে নিয়ে, বুঝতে পারছো কথাটা, মেন কাজ হচ্ছে আমার কাস্টমারকে নিয়ে, আগে কাস্টমার কীরকম, মানে কাস্টমারের কীরকম মাল দরকার সেইটা বোঝার জন্যে প্রি সেল সার্ভিসটা প্রয়োজন। তারপর পোস্ট সেল, কাস্টমার মালপত্র নিয়ে কীরকম ফিডব্যাক দিচ্ছে সেইগুলো প্রয়োজন, ঠিক আছে। উন্নত প্রযুক্তি, ঠিক আছে, এগুলো প্রচার বা মার্কেটিংয়ের বড় ধারণা, মানে হচ্ছে তোমার প্রমোশনের বিগার ফর্ম হচ্ছে এই উন্নত প্রযুক্তি অ্যান্ড নতুন টাইপের জিনিস পৌঁছে দেওয়া, এগুলো ই কমার্সের অ্যাকচুয়ালি আন্ডারে পড়ে না। আচ্ছা, এখানে প্রি সেল মানে ধরো তুমি কথার কথা মিন্ত্রার ইয়ার এন্ড সেল স্টার্ট হচ্ছে, তাহলে মিন্ত্রার ইয়ার এন্ড ওরা ই মার্কেটিং করলো। ই মার্কেটিং মানে যখন মিন্ত্রার ওয়েবসাইটে তুমি লগ ইন করছিলে তখন ওরা তোমার কাছ থেকে ইমেলটা নিয়েছে, তাহলে সেই ইমেলটাতে ওরা একটা যে এরকম সেল আসছে ইয়ার এন্ড সেল, সেইটার একটা প্রমোশনাল মেল পাঠালো, ঠিক আছে। তাহলে এবার তুমি হয় সেটাকে দেখে ইগনোর করলে বা গিয়ে ভিজিট করে কিনলে, তাহলে সেটা হচ্ছে তোমার প্রি সেল এক্সপিরিয়েন্স। এবার হচ্ছে পোস্ট সেল মানে সেল হওয়ার পর জিজ্ঞাসা করলো যে এই সেলটা কি তোমার জন্য ভ্যালুয়েবল ছিল, বা তুমি যে প্রোডাক্টটা কিনলে সেই প্রোডাক্টটা কীরকম ছিল, আপনার ডেলিভারি এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই সমস্ত জিনিস ওরা জিজ্ঞাসা করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ই কমার্সের গুরুত্বপূর্ণ কাজ। এই অনুসারে ওরা পরবর্তী যে সেল আসবে সেখানে সেই রকম ওরা প্রোডাক্টকে লিস্টিং করবে। এছাড়া হয়তো কোনো কাস্টমার পাত্তাই দিল না, তাহলে তাকে আর ও পাঠাবে না। এই রকম সমস্ত কাজের জন্যে এই কাস্টমার সার্ভিস অর্থাৎ প্রি সেল ও পোস্ট সেল এইটা প্রয়োজন পড়ে। তাহলে বোঝা গেল কেন এই অপশানটা হলো। এবার আমরা পরবর্তীতে যাব, মানে প্রশ্নটা বলেছে যে ড্যাশ ই কমার্সের অন্যতম সুবিধা। অপশান এ বলেছে নতুন নতুন সব স্থাপন, অপশান বি বলেছে আইডেন্টিটি থেফটের সম্ভাবনা, তারপরে বলেছে সিতে কেপিআইয়ের বিচারে মার্চেন্ডাইজ ডিসিশন, তারপরে অপশান ডিতে বলেছে স্টার্ট আপ কস্ট। আচ্ছা, নতুন নতুন সব স্থাপন, এটা তো মানে ই কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা কী কাজে লাগবে, নতুন নতুন সব স্থাপন, এটা তো ই কমার্সের বিষয় না, এটা ট্র্যাডিশনাল কমার্সের বিষয়, ঠিক আছে। ট্র্যাডিশনাল কমার্সে একটা ধরো দোকান খুললো, সে দেখলো যে আমার দোকানের খুব নাম হয়েছে, এবার এই জায়গাতে কাস্টমাররা বলবে যে আমার এই জায়গাতে দোকানটা দিলে ভালো হতো। ধরো এক্স জায়গায় আছে, ওয়াই জায়গা থেকেও ওই এক্স জায়গায় কিনতে আসছে, তখন ওয়াই জায়গার লোকেরা রিকোয়েস্ট করলো যে আপনাদের একটা ব্রাঞ্চ আমাদের ওয়াই জায়গায় খুলুন, তখন ওরা সেখানে একটা শপ স্থাপন করলো, সাব ব্রাঞ্চ খুলে দিল আর কি একটা। তাহলে এটা তো ই কমার্সের বিষয় নয়, এটা আউট হয়ে গেল। এবার হচ্ছে আইডেন্টিটি থেফটের সম্ভাবনা, এটা তো অসুবিধা, তো আউট হয়ে গেল। এবারে বলছে কেপিআইয়ের বিচারে মার্চেন্ডাইজ ডিসিশান, এইটা হতে পারে। কেপিআই মানে হচ্ছে তোমার কি পারফরমেন্স ইন্ডিকেটর, মানে হচ্ছে ডেটাগুলো দেখছে একটা কাস্টমার কীরকম প্রোডাক্ট কিনছে টাইমে, সেই ডেটাগুলো হচ্ছে যারা রিটেলার বা যারা ধরো ডিস্ট্রিবিউটার বা যারা হচ্ছে বিজনেস মানে ম্যানেজার আছে, তারা হচ্ছে ওই ডেটাগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারছে যে কোন প্রোডাক্টটা এখন ট্রেন্ডিং বাজারে, কোন প্রোডাক্টটা হচ্ছে বেশি লোকে কিনছে, কোনটা কম চলছে, সেই অনুযায়ী তারা মার্চেন্ডাইজ, কথার অর্থ হচ্ছে পণ্য আর কি, ঠিক আছে, মানে সামান হিন্দিতে যেটাকে বলে, সেই অনুযায়ী সে ডিসিশন নিতে পারবে, ঠিক আছে।
আর একটা যেটা হচ্ছে স্টার্ট আপ কস্ট হচ্ছে অনেকে কম খরচে শুরু করতে পারে। কস্টের ব্যাপার, এটা ই কমার্সের সাথে এর কোনো সম্পর্ক নেই অতটা, ঠিক আছে। স্টার্ট আপ কস্ট মানে তুমি একটা বিজনেস শুরু করতে চাইছো, তার জন্য তোমার কিছু ইনিশিয়াল ফান্ডের দরকার, এটা সেই কস্টের ব্যাপার, ঠিক আছে। এটার সঙ্গে ই কমার্সের অতটা কোনো সম্পর্ক নেই। ই কমার্সের যেটা সম্পর্ক হচ্ছে যে তোমার কাস্টমারের ডেটা অ্যানালাইসিস করবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। কোনগুলো কাস্টমারের তোমার অ্যানালাইসিস করে ওই যে গোলাপি শাড়ি বলে যে উদাহরণটা দিলাম, এই অনুসারে মানে কেপিআই ডিসাইড হবে। তাহলে অপশান সি হবে আমার কারেক্ট। কেন অপশান সি কারেক্ট হলো বোঝা গেল। এবারে হচ্ছে 6 নম্বরে বলছে ড্যাশের মাধ্যমে পণ্য কেনাবেচা ও অন্যান্য বিজনেস অ্যাক্টিভিটি সম্পন্ন হয়ে থাকে। প্রথমে বলছে ই বিজনেস, তারপরের অপশানটা বলছে ই কমার্স, বি। সি অপশান বলছে ই শপিং, ডি বলছে ই পেমেন্ট। ই পেমেন্ট তো পেমেন্টের বিষয়, ঠিক আছে। ই বিজনেস মানে হচ্ছে ইলেকট্রনিক বিজনেস, মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে বিজনেসের ব্যাপার। তাহলে দুটো সাইড হয়ে গেল। এবারে হচ্ছে ই শপিং আর ই কমার্স, এই দুটো আমাকে বুঝতে হবে। ই শপিং মানে হচ্ছে এটা কেবলমাত্র এখানে শুধু হচ্ছে তোমার কনজিউমার বা কাস্টমার কোনো প্রোডাক্ট অনলাইনে কিনবে, এইটাকে বলা হচ্ছে শপিং। আমরা যেটা শপিং করি, ধরো আমি একটা যেখানে হচ্ছে ই মানে হচ্ছে ইলেকট্রনিকভাবে একটা ধরো মানে অনলাইনে একটা শপিং মলের মতো একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি ঢুকলাম, আমার জিনিসপত্র কিনে নিলাম। এখানে শুধু কেনার মানে ক্রেতার ব্যাপারটা বোঝাচ্ছে। কিন্তু ই কমার্সে কি শুধু কেনাকাটা হয়, লেনদেনও হয়, সেই জন্যে ই কমার্সটা হবে, ঠিক আছে। ই কমার্স হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট ডিজিটাল মাধ্যমে পণ্য কেনাবেচা এবং অন্যান্য ব্যবসায়িক কার্যকলাপও সম্পন্ন হয়ে থাকে। শুধু কেনাবেচা নয়, ওই যে বললাম ওলা উবের, ওইটাও তো হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কি কি হয় শুনে নাও ই কমার্সের মাধ্যমে। ই কমার্সের মাধ্যমে মেন জিনিস হচ্ছে পণ্য ও পরিষেবা কেনাবেচা। দ্বিতীয় কথা হচ্ছে অনলাইন পেমেন্টও ই কমার্সের ব্যাপার। তৃতীয় কথা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টও হচ্ছে ই কমার্সের একটা ব্যাপার। যেমন হচ্ছে ফ্লিপকার্টের অর্ডার ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ই কার্টের মাধ্যমে ওরা অর্ডারটা ওই রিটেলারের থেকে নিয়ে সেটার কাছে পৌঁছায়, ঠিক আছে। এবার হচ্ছে কাস্টমার সার্ভিস। একটা কোনো কাস্টমার যদি প্রবলেমে পড়ে, সে ফোন করে, কল আস অন কাস্টমার কেয়ার নাম্বার, এই 1800, তারপর অন্যান্য XYZ নাম্বার থাকে, সেখানে ফোন করলে কোনো ম্যাডাম বা কোনো স্যার ফোন ধরে বলো, নমস্কার, আমি এই কথা বলছি, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, তারপর তো বলে। এ হচ্ছে ব্যাপার কাস্টমার সার্ভিস। এছাড়াও হচ্ছে মার্কেটিং মানে ব্যানার, অ্যাড, তারপরে প্রমোশন, এই সমস্ত কিছু ই কমার্সের ভিতর পড়ে। তাহলে হচ্ছে ড্যাশের মাধ্যমে পণ্য কেনাবেচা ও অন্যান্য বিজনেস অ্যাক্টিভিটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমার অপশান বি হবে হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তারপর 7 নম্বর হচ্ছে ড্যাশ কোনো বিজনেসের সঙ্গে গভর্নমেন্টের চুক্তিকে বোঝায়। আবার ফুল ফর্ম, তোমাকে ফুল ফর্মগুলো ভালো করে রেডি রাখতে হবে। তাহলে B2B মানে বিজনেস টু বিজনেস পার্সপেক্টিভ, তারপর B2A মানে হচ্ছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটর মানেই গভর্নমেন্টও হবে। তারপর হচ্ছে A2A অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যাডমিনিস্ট্রেটর, আর G2C মানে গভর্নমেন্ট টু কনজিউমার বা কাস্টমার। তাহলে এখানে কি বলেছে, বিজনেসের সঙ্গে গভর্নমেন্টের চুক্তিকে বোঝায়, তাহলে অপশান বি হবে, ঠিক আছে। এবার OLX হলো একটি, অপশান A C2C, অপশান B C2G, অপশান C B2C, অপশান D B2B। আচ্ছা, OLX হচ্ছে ধরো তুমি পুজোতে তোমার শখ গেল যে আমি একটা আইফোন কিনবো, আমি সেই সাফিসিয়েন্ট টাকা জমিয়েছি, বা আমাদের রিকোয়েস্ট করেছো, তোমার বাবা মা বলছে ঠিক আছে, বা তুমি তোমার রিজনেবল কস্ট দেখিয়েছো যে আমার এই কারণের জন্য আমার আইফোনটা লাগবে, তাহলে তুমি ডিসাইড করেছো এই সামনের পুজোতে আমি ফোনটা কিনবো। এবার তুমি দেখছো যে আমার কাছে একটা ডিসেন্ট মিড রেঞ্জের ফোন আছে, তো বলছি এখন বাজারে খুব চলছে আইকিউর ফোনগুলো, ধরো IQ7 বলে ফোনটা তোমার কাছে আছে, ফোনটা ভালোই আছে, ধরো রিসেন্ট 1 বছরে কিনেছো, বা ধরো এমন কন্ডিশানে পড়েছো যে ধরো 30,000 টাকা আইফোনটা কেনার জন্য শর্ট পড়ছে, তখন তোমার মাথায় ঠিক গেল যে আমি যে ফোনটা ব্যবহার করছি এই ফোনটা আমি বেচবো, ঠিক আছে। তখন তুমি যাও OLX পে বেচ দে, তাহলে OLX-এ যাও। তাহলে OLX-টা কী অ্যাকচুয়ালি সেইটা এখানে জানতে চেয়েছে। OLX হচ্ছে অ্যাকচুয়ালি C2C মানে কনজিউমার টু কনজিউমার। এখানে হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ আসে না, এখানে হচ্ছে ই কমার্স জাস্ট একটা মিডিয়েটার হিসেবে কাজ করে। এখানে কনজিউমার যে অলরেডি ফোনটা ইউজ করে ফেলেছে, সে ওই ফোনটা বিক্রি করে,
যার ফলে সে কিছু টাকা পায়, মানে যদি কেউ কেনে। আর একটা কনজিউমার, সে অ্যাকচুয়ালি মানে সে ধরো ফাইন্যান্সিয়ালিভাবে অতটা স্টেবল নয়, বা তার কাছে অত পয়সা নেই, সে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজছে, বা তার কাছে আরও ভালো ফোন আছে। একটা কাজ চালা, ধরো এখন যেটা হয়, যারা আইফোন ইউজ করে তারা তার সাথে সাথে একটা করে অ্যান্ড্রয়েড ফোন রেখে দেয়, ঠিক আছে। তাহলে সেই আইফোন ইউজ করা পার্সনটার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের দরকার। সে বলল যে আমি বেশি টাকা খরচা করব না, আমি ওয়েলেক্সে যাই, বললো যে ফোনটা বিক্রি করে দেবো। তাহলে ফোনটা একটা প্রাইস লিস্টিং তুমি সেট করতে পারো, বা প্ল্যাটফর্ম সেট করে দিল যে এই হচ্ছে তোমার প্রাইস। এবারে হচ্ছে তুমি ফোনটা সেখানে লিস্টিং করলে, যে মানে যার দরকার সে হচ্ছে ওখানে হচ্ছে শুধু ফোন লিস্টিং নয়, ফোনের যাবতীয় ডিটেলস, ফোনটা তুমি ক বছর ইউজ করেছো, ফোনের ব্যাটারি পার্সেন্টেজ, ফোনে কি কি ড্যামেজ আছে কি না, হ্যাঁ কি না, সব কিছু ওখানে ডিটেলসে লিখতে বলে। সেই অনুযায়ী এবার তোমাকে একটা প্রাইস লিস্টিং করতে বলে। এবার যে কনজিউমার আসবে সেও কিন্তু তোমার সঙ্গে ওই লেভেলেই কথা বলবে যে তোমার আছে। এবার দুজনের মধ্যে একটা নেগোসিয়েশন হয়, ঠিক আছে। তারপর তোমরা একটা মধ্যস্থতায় আসো যে আচ্ছা ঠিক আছে, ধরো 20,000-এর ফোন, তোমরা মধ্যস্থতায় এলে যে 15,000-এর ডিল ডান। তাহলে দুপক্ষ বললো ডিল ডান, দুজনের মধ্যে হ্যান্ডশেক করলে, দিয়ে ফোনটা নিয়ে নিল, আর তুমি হচ্ছে নাচতে নাচতে আইফোনটা কিনে নিলে। এই হচ্ছে ব্যাপার। 30,000 টাকা শর্ট পড়ছিলো, তোমার হয়ে গেল। এবার শুধু এটা ফোনের ক্ষেত্রে না, তুমি ল্যাপটপও ক্ষেত্রেও করতে পারো, তারপর আইপ্যাডের ক্ষেত্রে করতে পারো, কম্পিউটারও করতে পারো, সবই এইভাবে হয়, ঠিক আছে। এবার C2G, C2 মানে হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্টের সঙ্গে আমার কী আছে এখানে, ওয়েলেক্সে ওই কাজটা হয় না। B2C মানে বিজনেস টু কনজিউমার, না এটাও হয় না, ঠিক আছে। অ্যামাজন ফ্লিপকার্ট নয় এটা, তাহলে এটা হবে না। B2B বিজনেস টু বিজনেস, যেমন আলিবাবা করে, দুটি ব্যবসার মধ্যে চুক্তি বা লেনদেন, এটাও হবে না, ঠিক আছে। তাহলে ওয়েলেক্স হচ্ছে C2C, ঠিক আছে। দরকার হলে এটা মুখস্থ করেই রেখে দাও, ওয়েলেক্স হচ্ছে C2C। উদাহরণটা দিলাম রিয়েল লাইফ এক্সাম্পল, ভালো মনে রাখার জন্য। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি P2P বিজনেস মডেলের উদাহরণ হচ্ছে অপশান এ অ্যামাজন, অপশান বি সুইগি, অপশান সি ওলা, অপশান ডি ওয়েলেক্স। আচ্ছা, P2P মানে হচ্ছে পিয়ার টু পিয়ার বিজনেস। পিয়ার টু পিয়ার বিজনেস বলছে এমন ধরনের একটা মডেল যেখানে দুজন ব্যক্তি পরস্পরের সঙ্গে সরাসরি পণ্য বা পরিষেবা আদান প্রদান করে একটা প্ল্যাটফর্ম বা মাধ্যমের সাহায্যে, মানে একটা মিডিয়েটর তাদের মাঝখানে থাকে। এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে ওলা, ঠিক আছে। অ্যামাজন হবে না, অ্যামাজন হচ্ছে B2C টাইপের হচ্ছে আর কি, অ্যামাজন হচ্ছে B2C। আর হচ্ছে সুইগি হচ্ছে B2C আর হচ্ছে B2B এর মিক্সড মডেল। মানে B2B কেন বলছি, ধরো B2B মানে হচ্ছে ধরো এক্স নামে একটা বড় দোকান আছে, তার আজকে একটা মিস্ত্রি আসেনি, ঠিক আছে। ওরা মিস্ত্রি বলে, যারা শেফ, ঠিক আছে, ওরা মিস্ত্রি বলে পাতি বাংলা ভাষায়। ধরো মিস্ত্রি আসেনি, এবার মিস্ত্রি আসেনি মানে ওই প্রোডাক্টটা সে দিতে পারবে না, কিন্তু ওই প্রোডাক্টটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ওই হোটেল বা রেস্তোরাঁর। এবার সে কী করলো, ওই সুইগি বা জোম্যাটোকে কল করলো, বললো যে আমার এত প্রোডাক্ট চাই। এবার ওরা কী করলো, মানে ওই এক্স নামে বড় হোটেলটার বদলে কোনো একটা ছোটো হোটেলকে অর্ডারটা দিল, তারাও ওই প্রোডাক্টটা বানিয়ে ওই সুইগি বা জোম্যাটোতেই সেল করে। আজকে তাদের কাজ হচ্ছে ওই প্রোডাক্টটা ওরা বানিয়ে এই দোকানে দেবে, আবার দোকান সেল করবে। তাহলে এই যে ব্যাপারটা, এটা হয়ে গেল B2B। আর B2C মানে বিজনেস টু কনজিউমার বিজনেস, মানে হচ্ছে আমার এখানে দোকান আছে, দোকানে আমি অর্ডার দিলাম পিৎজা, ধরো ডমিনোজ আছে, ডমিনোজে আমি অর্ডার দিলাম হচ্ছে পিৎজা 99-এর পিৎজা। তাহলে রাত্রি 10টার সময় আমি অর্ডার দিলাম, খিদে পেয়েছে, তাহলে আমার জোম্যাটো হচ্ছে একটা সামান্য কিছু প্ল্যাটফর্ম ফি নিয়ে বললো যে ঠিক আছে দিয়ে দিল, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার সুইগি, এখানে সুইগি বলেছে সুইগির কাজ, ঠিক আছে। এবারে হচ্ছে ওয়েলেক্সের উদাহরণ দিলাম, যে একটা ব্যক্তি ফোন সেল করছে আর একটা ব্যক্তি তার কাছ থেকে কিনছে, দুটো ব্যক্তির মধ্যে বার্গেনিং হচ্ছে, তারপর মধ্যস্থতা এলো, দুজনে হ্যান্ডশেক করলো, ফোন নিয়ে নিল। তাহলে এটাও পিয়ার টু পিয়ার হচ্ছে না, ঠিক আছে। তাহলে ওয়েলেক্সও হচ্ছে না, সুইগি হচ্ছে না, অ্যামাজনও হচ্ছে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওলাতে কি হয় না, একটা ব্যক্তি এখানে ড্রাইভার, সে নিজের গাড়ি নিয়ে রাইড সার্ভিস দেয়। সে এই রাইডিং সার্ভিসের জন্যে এখানে যদি উবার থাকতো উবারও হতো, ঠিক আছে, ওলা উবার দুটোই হতো। এখানে
ওলা দিয়েছে অপশানে, সে রাইডিং সার্ভিস দেয় অন্য একজন ব্যক্তি, যাত্রী, মেল অথবা ফিমেল বা অন্যান্য কোনো যা হতে পারে, এই রাইডটা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। ওলা খালি এর মাঝখানে একটা মিডিয়েটর হিসেবে কাজ করছে, ঠিক আছে। এ কোনো পরিষেবা দিতে পারছে না, মানে এ নিজে গাড়ি দিচ্ছে না, এ ট্যাক্সি ড্রাইভারদের বলছে যে তুমি আমার এই মিডিয়েটরটা ইউজ করো, এখানে তুমি দমকা কাস্টমার পাবে। আর ওরা নর্মাল কাস্টমারও ধরো পাচ্ছে না, তাহলে ও ওই মিডিয়েটরটা ইউজ করছে, তাহলে ওর মাধ্যমে হচ্ছে ওর কাছে অর্ডার আসছে যে এই কাস্টমার এই এক্স লোকেশান থেকে ওই ওয়াই লোকেশানে যেতে চায়। ওলার ড্রাইভার এলো, এসে বলল যে ম্যাম বা স্যার আপনি কি এইখানে যেতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। তো আবার হচ্ছে ওলাতে তোমার যে গাড়িটা আসবে তার নাম্বার পর্যন্ত ওখানে শো করে, ঠিক আছে। তাহলে হ্যাঁ তুমি চেক করলে, হ্যাঁ 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 ওকে ওকে ওকে, তাহলে উঠে গেলে, উঠে গিয়ে হচ্ছে এবারে বললে এই এটা আমি নামবো, তাহলে নেমে পড়লে। এই হচ্ছে পিয়ার টু পিয়ার বিজনেস, মানে দুটো ব্যক্তি হচ্ছে সাফিসিয়েন্ট, হচ্ছে একটা ব্যক্তির মাধ্যমে আরেকটা ব্যক্তি সার্ভিস পেয়ে, মানে সার্ভিসিংয়ের আদান প্রদান ঘটছে, ঠিক আছে। সেই জন্যে এখানে এই ওলা অপশানটা হবে, বোঝা গেল। এবারে হচ্ছে B2B এর পরিবর্তন হিসেবে আধুনিকতম মডেলের নাম আগে হয়েছে বিজনেস টু পিপল, ঠিক আছে। B2A বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ হবে না, C2A কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেটিভ হবে না, B2C বিজনেস টু কনজিউমার হবে না, B2P বিজনেস টু পিপল ওটা হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে 11টা বলছে ড্যাশের মাধ্যমে বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক স্থাপিত হয়। ইন্টারনেট না, হবে না, এটা হচ্ছে তোমার একটা কোম্পানি সংস্থার ভিতরে। এক্সট্রানেট মানে ট্রাস্টওয়ার্দি, তার ভিতরে হবে না। ইন্টারনেট মানে ওয়ার্ল্ড ওয়াইড, আর VAN মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, মানে সে ফাইল শেয়ারিং, তাহলে ইন্টারনেট হবে, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে এক্সটারনেটের মাধ্যমে ড্যাশ নেটওয়ার্ক অ্যাক্সেস করা যায়। এতে বলেছে সংস্থার মধ্যে থেকে, 2 হচ্ছে সংস্থার বাইরে থেকে, তাই তো হলো, আগে তো তাই বলেছিল সংস্থার বাইরে থেকে, তাহলে এটাই হবে, যে কোনো ব্যক্তির কম্পিউটার থেকে না, শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে না, তাহলে অপশান বি হবে কারেক্ট। আমি আর ডিপে গেলাম না, আগে এখানে বলা হয়েছিল, ঠিক আছে। এবার 13 নম্বর বলছে ড্যাশের মাধ্যমে সুরক্ষিতভাবে বিজনেস ডকুমেন্ট আদান প্রদান করা হয়। তাহলে অপশানগুলো কি বলেছে, ভ্যান বলেছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, ইডিআই বলেছে, ইডিআই মানে হচ্ছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আর এসসিএম এর মানে হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। এসসিএম আছে কিন্তু এটা হচ্ছে তোমার রিটেলার থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানোর এক প্রকার ম্যানেজমেন্ট পদ্ধতি, পরের দিকে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে সোজা কথা বিজনেস টাইপ প্রসেস, এর সঙ্গে ডকুমেন্ট আদান প্রদানের কোনো ব্যাপার না। আর এটা তো নেটওয়ার্কের বিষয় ভিপিএন, তাহলে এই দুটো আলাদা হয়ে যাচ্ছে। এটাও নেটওয়ার্ক, ভিএন ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, এটা ডকুমেন্ট, এটা হচ্ছে ডকুমেন্ট পাঠানো, কিন্তু হচ্ছে তোমার প্রযুক্তি নয়, মানে প্রসেস নয়, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক মানে কি চ্যানেল, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইডিআই। ইডিআইয়ের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এটা কি না, এটা হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে বিভিন্ন ব্যবসার মধ্যে সুরক্ষিতভাবে ব্যবসায়িক ডকুমেন্টকে আদান প্রদান করা হয় ইলেকট্রনিক ফর্মে, ঠিক আছে, কোনো কাগজ ব্যবহার না করে, ঠিক আছে। এখানে কোনো পেপার ইউজ করা হয় না, ইলেকট্রনিকভাবে ডেটাটা ইন্টারচেঞ্জ মানে পাঠানো হয়, ঠিক আছে। এখানে কি কি ডকুমেন্ট পাঠানো হয় ইডিআইয়ের মধ্যে, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ইনভয়েস পাঠানো হয়। তোমরা যে অ্যামাজনে কোনো প্রোডাক্ট অর্ডার দাও, তার রিটার্নিং পিরিয়ড যখন কমপ্লিট হয়ে যায়, মানে রিটার্নিং ডেট যখন ওভার হয়ে যায়, তারপর দেখতে হবে যে, বা ডেলিভারি দেওয়ার পরে ডাউনলোড ইনভয়েস। ইনভয়েস মানে হচ্ছে তোমার ওই বলে না, তুমি দোকানে গেলে যে আমাকে একটা পেমেন্ট রিসিপ্ট দিন, বলো তো আমরা দোকানে গিয়ে, তো সেই জিনিসটাই হচ্ছে ইনভয়েস। এবার হচ্ছে পারচেস অর্ডার। পারচেস অর্ডারটা হচ্ছে, এটা হচ্ছে সেলার ডিস্ট্রিবিউটারটা দেয় যে তারা কতগুলো প্রোডাক্ট নিয়েছে আর কি, ঠিক আছে, তার অর্ডার। শিপিং ডকুমেন্ট মানে কতগুলো ডকুমেন্ট শিফট হয়েছে সেইটার। আর হচ্ছে স্টক রিপোর্ট মানে কত কি মাল আছে না আছে, এই সমস্ত ইডিআইয়ের মাধ্যমে হয়। ইডিআই ব্যবহার করলে হচ্ছে সময়টা বাঁচে, খরচ তো বাঁচেই, আর হচ্ছে ফুল ইনফরমেশান পাঠানোর সম্ভাবনাটা কমে, বোঝা গেল। এ হচ্ছে ব্যাপার, এই কারণে তাহলে হচ্ছে তোমার ইডিআইটা হচ্ছে। এবারে বলছে ড্যাশ ওয়েব প্রমোশনের অংশ নয়। অপশান এ বলেছে এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিতে বলেছে অনলাইন শপিং, ঠিক আছে। সিতে বলেছে পিপিসি,
পিপিসি হচ্ছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, মানে হচ্ছে বিজ্ঞাপনদাতাকে তোমার ক্লিকের অনুসারে তোমার পয়সা কাটবে। আর হচ্ছে ইমেল মার্কেটিং, মানে হচ্ছে তুমি কোনো ওয়েবসাইটে লগ ইন করে রেখেছো, তাহলে সেখান থেকে তোমার ইমেলটা নিয়ে রেখেছে, এবার তাদের কোনো সেল ফেল এলে প্রি সেলে একটা দেবে আর পোস্ট সেলে একটা তোমার ইমেল দেবে, ঠিক আছে। তাহলে এগুলো তো সবই ওয়েব প্রমোশনে হচ্ছে। তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, তোমার এসইও মানে হচ্ছে তোমার সার্চ ইঞ্জিনে তোমার কোম্পানির নাম বা তোমার প্রোডাক্টের নাম র্যাঙ্কিং হচ্ছে, সার্চের বেসিসে হয়, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে ওই প্রমোশনের অংশ হচ্ছে। পিপিসি হচ্ছে পেপার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট, যত ক্লিকিং হচ্ছে তত পয়সা পাচ্ছে, তাহলে এটা একটা ওই প্রমোশন। সেই উদাহরণ দিলাম যে সেই এয়ারপোর্টে হচ্ছে ওই কার্ড সোয়াইপিং করছে, ঠিক আছে। আর হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং মানে ওই যেটা বললাম যে তুমি ধরো কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মে খুলে রেখেছো, ইমেল দিয়ে তা তোমাকে পাঠিয়েছে, তাহলে এই তিনটেই হচ্ছে। তাহলে যেটা হচ্ছে না সেটা হচ্ছে অনলাইন শপিং। অনলাইন শপিং হচ্ছে কোনো ওয়েব প্রমোশনের অংশ নয়, এটা হচ্ছে একটা মানে ফিচার্স, ব্যবহারকারীর কার্যকলাপ বা ই কমার্স ফিচার্স, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব প্রমোশনের রেজাল্ট হতে পারে, ঠিক আছে, অংশ নয়, ঠিক আছে, পার্ট নয়, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তাহলে সেই কারণে যেটা অংশ নয় সেটা হচ্ছে অপশান বি হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন বলেছে ড্যাশের মাধ্যমে কাস্টমার কোনো প্রোডাক্ট পছন্দসই না হলে পরিবর্তন করার সুযোগ পায়। বলেছে এ হচ্ছে রিফান্ড, বি বলেছে রিটার্ন, সি বলেছে এক্সচেঞ্জ, আর ডি বলেছে হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে এক্সচেঞ্জ। কেন বাকিগুলো নয় সেটা শুনে নাও। রিফান্ড মানে কি? রিফান্ড আমরা করি, রিফান্ড আমরা কখন করি? ধরো আমার একটা প্রোডাক্ট এসছে, সেখানে আমাকে দুখানা অপশান দিয়েছে, হয় তুমি প্রোডাক্টটা রিটার্ন করতে পারো, নাহলে রিফান্ড করতে পারো, ঠিক আছে। আমি প্রোডাক্টটা দিয়ে দিলাম, ধরো ছেঁড়া ফাটা প্রোডাক্টের এসছে, বললাম যে আমার টাকা আমাকে ফেরত দাও, সোজা কথা। তখন কি হচ্ছে, গ্রাহক পণ্য মানে যে ইনস্ট্রুমেন্টটা সে বা যে প্রোডাক্টটা সে কিনেছে সেটা সে ফেরত দেয়, ফেরত দিয়ে যে টাকায় সে কিনেছে সেই টাকাটা ফেরত পায়, আর হচ্ছে সে কিন্তু ওই প্রোডাক্টটা আর কেনে না, ঠিক আছে। এইটা গেল রিফান্ড। আর হচ্ছে রিটার্ন, রিটার্ন হচ্ছে এটা হচ্ছে জাস্ট ওই প্রোডাক্টটা ফেরত দেওয়া, ঠিক আছে। এক্সচেঞ্জ বা রিটার্ন হতে পারে তারপর, ঠিক আছে। রিটার্ন মানে হচ্ছে যে প্রোডাক্টটা নিয়েছি সেই প্রোডাক্টটা ধরো আমার ফিটিংয়ে হচ্ছে না, আমার কালারের সঙ্গেও ম্যাচ করছে না। স্কুইড গেম দেখেছো মনে আছে, সেই প্লেয়ার কত একটা ছিল, সে বলছিল মেরে ফিটিং কে ভি নেই কালার ভি কিতনা ঘটিয়া হয়, ঠিক আছে। তাহলে কী করলো, সে রিটার্ন দিতে চাইছিল, যাই হোক। তাহলে এইটাকে কি হচ্ছে, এটা শুধুমাত্র পণ্য ফেরত দেওয়ার প্রক্রিয়া, আগে ফেরত দিচ্ছে প্রোডাক্টটা, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর তার মন গেলে সে এক্সচেঞ্জ করতে পারে, মানে হচ্ছে তার যেমন পিঙ্ক রঙটা পছন্দ ছিল, তাহলে সে পিঙ্ক রঙের জিনিস নিতে পারে। আর হচ্ছে না হলে হচ্ছে বলবে যে না দরকার নেই, পয়সা দাও আমার, তাহলে পয়সা নিতে পারে, ঠিক আছে। দু রকম অপশান, ঠিক আছে। এইটা হচ্ছে রিটার্নের মানে, মানে রিটার্ন মানে প্রোডাক্টটা ফেরত দেবে, রিফান্ড মানে সে প্রোডাক্টটা ফেরত দেবে কিন্তু সে হচ্ছে ওই প্রোডাক্টটা আর কিনবে না, ডাইরেক্ট পয়সা চাইছে। আর এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা প্রক্রিয়া এর মাধ্যমে একজন গ্রাহক প্রোডাক্ট যদি পছন্দ না হয় বা যদি ফিটিং ইস্যু বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে সে কি করে, এক্সচেঞ্জ মানে চেঞ্জ করা, বলে না তুই খাতাটা এক্সচেঞ্জ কর আমার সঙ্গে, বদলা বদলি করা, ঠিক আছে। কি করে না ওই প্রোডাক্টটা সাথে মানে ওই প্রোডাক্টটার সাথে ওই প্রোডাক্টটারই অন্য একটা প্রোডাক্ট মানে ভালো আর কি। ধরো এইটা আমার একটা প্রোডাক্ট এসেছে যেটা ছেঁড়া ফাটা, আমি বললাম যে এই প্রোডাক্টটা আমি এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করবো মানে ওই প্রোডাক্টটারই আর একটা মাল নিয়ে এসো, ছেঁড়া ফাটা মালটা নিয়ে যাও আর ওই ভালো প্রোডাক্টটা আমাকে দিয়ে যাও, ঠিক আছে। এবারে হচ্ছে এটা হচ্ছে আবার এও হতে পারে, সে তখন আবার অন্য কালারও নিতে পারে, সে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এক্সচেঞ্জ আর ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে এখানকার বিষয় নয়, এর সাধারণ ওয়ার্ড, ই কমার্সের বিষয় নয়। তাহলে বোঝা গেল রিফান্ড কেন নয়, রিফান্ড মানে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাও পয়সা ফেরত দাও, ঠিক আছে। রিটার্ন মানে হচ্ছে আগে প্রোডাক্টটা নিয়ে যাও, তারপর আমি ভাবছি যে রিফান্ড করব না এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ মানে ডিরেক্ট বলে দেওয়া যে আমার এটা ফিটিংয়ে হচ্ছে না, আমার এটা সাইজটা পছন্দ হচ্ছে না, আমি
কথার কথা বলছি যে আমার সবুজ রং পছন্দ না, আমার গোলাপি রং পছন্দ, ঠিক আছে, তাহলে আমাকে এই কোম্পানিরই এই প্রোডাক্টের গোলাপি রং বা এই সবুজ কালারের বদলে আরেকটা সবুজ কালারের একই মাল আমাকে এক্সচেঞ্জ করে দিয়ে যাও, আর ভ্যালু এক্সচেঞ্জ আলাদা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবারে অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। এবারে আসছে হচ্ছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটা পছন্দ করো। তাহলে কলাম বি করে দেওয়া আছে। তাহলে 1 নম্বরে আছে হচ্ছে এক্সচেঞ্জ, 2 নম্বরে আছে হচ্ছে ব্যানার, 3 নম্বরে আছে হচ্ছে ওয়েব প্রমোশন, আর 4 নম্বরে আছে হচ্ছে পিয়ার টু পিয়ার। ঠিক আছে, কলাম বিতে এতে বলেছে ই মার্কেটিং, বিতে বলেছে প্রোডাক্ট অল্টার, সিতে বলেছে উবার, ডিতে বলেছে অ্যাট্রাকটিভ। এক্সচেঞ্জের মানে কি? প্রোডাক্ট অল্টার মানে বলে না খাতাটা এক্সচেঞ্জ করে নে, মানে ওই মেরে ফিটিংকে বি নেই কালারকে বি নেই এইটা। ঠিক আছে, তার মানে হচ্ছে একেরটা বি হবে, হয়ে গেল। ব্যানার মানে হচ্ছে অ্যাট্রাকটিভনেস, ঠিক আছে, সেই আগে হয়েছিল যে সুন্দর দেখানোর জন্য কী করা উচিত, তাহলে দুয়েরটা ডি হবে। আর হচ্ছে প্রমোশন, ওয়েব প্রমোশন কিসের জন্য করা হয়? ওয়েব প্রমোশন করা হচ্ছে ই মার্কেটিংয়ের জন্য করা হয় ওয়েব প্রমোশন। ঠিক আছে, তাহলে হচ্ছে 3এরটা এ হবে। বা যদি তোমরা 3এরটা না বুঝতে পারো তাহলে ডাইরেক্ট 4টায় চলে আসো। পিয়ার টু পিয়ার মানে একজন সার্ভিস দেবে আর একজন সার্ভিস গ্রহণ করবে। ওলা উবের, ওলার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, জাস্ট সে ওলা অ্যাপটা ব্যবহার করছে অ্যাজ এ মিডিয়েটর, আর আমরা হচ্ছে কনজিউমার, মানে আমাদের গাড়ির প্রয়োজন, হচ্ছে ট্যাক্সির প্রয়োজন, তা ট্যাক্সি ড্রাইভার আসছে নিয়ে যাচ্ছে। এখানে উবেরের উদাহরণ দিয়েছে, তাহলে অপশান সি হবে। তাহলে যেটা পড়ে থাকছে অপশান এ, এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 4টে অপশান দিয়েছে ABCD করে, তাহলে এর মধ্যে বি এরটা ম্যাচ খাচ্ছে, তো 1এরটা বি, 2এরটা ডি, 3এরটা এ, আর 4এরটা সি, এটাই হয়ে যাবে। ঠিক আছে, চলো যে 2 নম্বরে কলাম বি। তো 1এরটা বলেছে ই কমার্স, 2এরটা বলেছে সিকিউরিটি, 3 নম্বরেরটা বলেছে হাই স্পিড কানেকশান, আর 4 নম্বরটা বলেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, তাই তো SEO মানে এগুলো দেখি। এ বলেছে ই কমার্সের অঙ্গ, বিতে বলেছে ইউনিক কন্টেন্ট, সিতে বলেছে কস্ট এফেক্টিভনেস, ডিতে বলেছে ই কমার্সের অসুবিধা। তাহলে সিকিউরিটি হচ্ছে একটা ই কমার্সের অসুবিধার মধ্যে পড়ে। সিকিউরিটি ইস্যু হলেই তো আইডেন্টিটি থেফট এইসব ঘটবে। তাহলে 2এরটা ডি হয়ে গেল। আর ই কমার্স কি? ই কমার্সেরই একটা অংশ। তাহলে 1এরটা এ হয়ে গেল। এবার হাই স্পিড কানেকশান করলে কি হয়? হাই স্পিড কানেকশান যদি থাকে তাহলে আমার কস্ট এফিসিয়েন্ট হয়, তাহলে নেটটা হচ্ছে আমার সি হবে, হয়ে গেল। এবার হচ্ছে SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, ইউনিক কন্টেন্ট এক প্রকার, তাহলে হচ্ছে 4এরটা বি হয়ে গেল। তাহলে এখানে 4টে অপশান আছে, তার মধ্যে এরটা হয়ে গেল। এবার বলছে সত্য মিথ্যার মধ্যে সঠিক বিকল্পটা বাছো। তাহলে 1এরটা বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, 4টে বলেছে। 4টে কী বলেছে আগে দেখে নিই। 4টে বলেছে, উদাহরণটা বলেছে ই কমার্স 24/7 কার্যকর থাকে। অবশ্যই, ওই যে রাত্রি 2টোর সময় উঠে আমার কম্পিউটার কেনার ইচ্ছা হয়েছে। তারপরে বিয়েরটা বলেছে ই কমার্স শুধুমাত্র পণ্য কেনাবেচায় ব্যবহার করা হয় না। শুধুমাত্র পণ্য কেনাবেচায় ব্যবহার করা হয় কি? ওলা উবেরটা তো তাহলে খেলছে না, তাহলে না, আমরা সার্ভিস গ্রহণের জন্য ই কমার্সকে ব্যবহার করি, বা গভর্নমেন্ট বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য তো ই কমার্স, আধার কার্ড, ভোটার কার্ড, তাহলে এটা হচ্ছে না। বাকিগুলো দেখি। তারপর বলছে ই কমার্সের অন্যতম অঙ্গ হলো কস্ট এফেক্টিভ প্রোডাক্ট। হ্যাঁ, আমার যদি অনলাইনে মাল যদি আমি সস্তা পাই তবে আমি কিনবো। ধরো কথার কথা বলছি, 500 চিনির দাম 20 টাকা, অনলাইনে দেখাচ্ছে 500 চিনির দাম 18 টাকা, তাহলে আমি তখনই অনলাইন থেকে কিনবো। যদি আমার দেখায় 500 চিনির দাম 25 টাকা, তাহলে আমি কেন অনলাইন থেকে কিনতে যাবো? আমি অফলাইন থেকে কিনবো। তাহলে আমার কস্ট এফেক্টিভ হলেই তো আমি ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে মাল কিনবো। তাহলে হচ্ছে এইটাও মানে সত্য একটা বিবৃতি। আর ডিএ বলেছে ই কমার্সে COD খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, COD গুরুত্বপূর্ণ এই কারণে এখনও অনেকে মা গড ইউ ওল্ড স্কুল ব্রো এরকম বান্দা থাকে। তাহলে মানে সবাই তো এত টেকনোলজি ফোবিয়া তো নয়, অনেকে ক্যাশও ব্যবহার করে। আর ক্যাশ তো মানে সিকিওর, বুঝতে পারছো তো, বিভিন্ন আইডেন্টিটি থেফট সে এইসব হওয়ার ঝামেলা থাকে। আর অনেকে ওই বললাম যে সাবানের টিকি বেরোবে, আমি সামনে খুলে দেখে নেব, তাহলে COD থাকাটাও গুরুত্বপূর্ণ। তাহলে A, C আর D এইগুলো হচ্ছে মানে সত্য বিবৃতি, কিন্তু এই বিএডটা ম্যাচ খাচ্ছে না, তাহলে বিএডটা হবে, বিবৃতিটা সত্য নয়। এবারে বলছে নিচের কোন স্টেটমেন্টটি সত্য নয়? এ বলছে VPN ই কমার্সের সিকিউরিটিকে নিশ্চিন্ত করতে পারে। অবশ্যই,
তারপরে বলছে বিএডটা ই কমার্স সফটওয়্যার বিজনেস ও কাস্টমারদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অবশ্যই ব্রিজ হিসাবে কাজ করে, এ হচ্ছে ব্যাপার। তারপরে বলছে এসিও ই কমার্সের অংশ নয়, না এসিও ই কমার্সের অংশ। আমার একটা প্রোডাক্টকে আমি র্যাঙ্কিং করব, আমার যে প্রোডাক্টটা র্যাঙ্কিং হয়ে গেলে যে প্রোডাক্টটাকে 10 জন লিখতে সেটা 10,000 জন লোক কিনবে, তাহলে এটা ডিস্টারবেন্স স্টেটমেন্ট। পরেরটা কী বলছে দেখি, স্মার্ট মার্চেন্টাইজ ডিসিশন নেওয়া ট্র্যাডিশনাল বিজনেসে অসম্ভব। ইয়েস, ট্র্যাডিশনাল বিজনেসে স্মার্ট মার্চেন্টাইজ ডিসিশন নেওয়াটা যায় না। ট্র্যাডিশনাল বিজনেস মানে এখানে কি বললাম, লোকাল মার্কেটের বিজনেস মানে লোকাল শপিং মল, এখানে অসুবিধা হয়। স্মার্ট মার্চেন্টাইজ ডিসিশন হচ্ছে অনলাইনে নেওয়া সম্ভব, কারণ অনলাইনে তোমার বিভিন্ন রকম ডেটাপত্র পাচ্ছি, সুবিধা হয়। ঠিক আছে, করে বলতে গেলে ট্র্যাডিশনাল বিজনেসে তেমন রিয়েল টাইম ডেটা থাকে না, ঠিক আছে, তাই স্মার্ট ডিসিশান নেওয়া কঠিন। মানে তোমার মুড সুইংও হতে পারে, তুমি মানে তুমি সারাক্ষণ কী করছো, মানে মোদ্দা কথা 24 ঘন্টা তোমাকে ট্র্যাক করতে পারবে অনলাইন বিজনেস হলে। তুমি ইনস্টাগ্রামে কী দেখছো, প্রোডাক্টটা খারাপ, তুমি যে সারাক্ষণ বলছো, ফোনের স্পিকারের মাধ্যমে ওরা তোমার ইনফরমেশান সংগ্রহ করছে। সেই জন্য হচ্ছে এই স্মার্ট মার্চেন্টাইজ ডিসিশান ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে অসম্ভব ব্যাপার, কিন্তু এখানের ক্ষেত্রে সম্ভব ব্যাপার। তাহলে হচ্ছে এই সি এর অপশানটা বাদে বাকি সব অপশান ঠিক আছে, তাহলে সি এর অপশানটা হচ্ছে সত্য নয়। ঠিক আছে, এবার 3 নম্বরে বলেছে নিচের কোন স্টেটমেন্টটি সত্য। এ বলেছে C2G হলো সরকারি সংস্থার সঙ্গে বিজনেস সংস্থার সম্পর্ক, মানে এর উত্তরটা না একটু ভুল আছে। ঠিক আছে, আমি ঠিকঠাক বলছি, আগে সবগুলো বিশ্লেষণ করে দিই। আচ্ছা, তারপরে বলছে, মানে আমি এখানে ভুল দাগ দিয়েছি আর কি। তারপরেরটা বলেছে শপিং বটে এআই ও এনএলপি ব্যবহার করা হয়। হ্যাঁ, শপিং বটে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে, তো কে অত লোক দিয়ে খাটবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাহলে এখানে হচ্ছে এআই ব্যবহার করা হচ্ছে। আর এনএলপি এর ফুল ফর্মটা জেনে নাও, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, এক ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেথড। ঠিক আছে, এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, যা ব্যবহারকারীর সঙ্গে ব্যবহৃত হয় ব্যবহারকারীর যোগাযোগের জন্য। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরেরটা বলছে যে ব্যানারে সর্বদা পণ্যের ডিটেলস থাকবে, না ব্যানারে সর্বদা পণ্যের ডিটেলস থাকে না। ব্যানার শুধুই আকর্ষণীয় বিজ্ঞাপন হতে পারে, সব সময় বিস্তারিত তথ্য থাকে না। কেন থাকে না, তার একটা কারণও আছে। সব কিছু যদি আমি বলে দিই তাহলে লোক আমার এখানে আসবে কেন, অনেক কিছু লুফল থাকে প্রত্যেকটা কোম্পানির, সেটা কোম্পানি বলে না। ঠিক আছে, কোম্পানি চায় যাতে জাস্ট অ্যাট্রাক্টিভনেস, মানে দেখে যাতে লোকে ছুটে আসে। ঠিক আছে, সেই জন্যে শুধুই আকর্ষণীয় বিজ্ঞাপন থাকে, সব বিস্তারিত তথ্য এখানে থাকে না। ঠিক আছে, বা সব পণ্যের ডিটেলস এখানে থাকে না। ঠিক আছে, তাহলে এটা ভুল আছে। সি এরটা ঠিক আছে, বি এরটাও ভুল আছে। ঠিক আছে, বি এরটা ভুল আছে কেন, ইন্টারনেট হচ্ছে মানে একটা অর্গানাইজেশনের ভিতরের ব্যাপার। ঠিক আছে, এখানে হচ্ছে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, ভুল আছে। C2G হলো সরকারি সংস্থার সঙ্গে বিজনেস সংস্থার সম্পর্কের মডেল, না সি কথার মানে হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট। ঠিক আছে, C2G, তাহলে হচ্ছে সি এরটাও ভুল আছে, এটা সরকারি সংস্থার সঙ্গে বিজনেস সংস্থার সম্পর্কের নয়, এখানে হচ্ছে কনজিউমারের সঙ্গে গভর্নমেন্টের সম্পর্ক। ঠিক আছে, সরকারি সংস্থার সঙ্গে বিজনেস সংস্থার নয়। ঠিক আছে, এটাও ভুল আছে। তাহলে যেটা ঠিক সেটা হচ্ছে, এটা ভুল, এটাও ভুল, এইটা হচ্ছে ঠিক, সি এরটা ঠিক, এটাও ভুল। বোঝা গেল? তাহলে এটা C2G মানে হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট, সরকারি সংস্থার সঙ্গে বিজনেস সংস্থার সম্পর্কের মডেল নয়, ভুল আছে। আর হচ্ছে ইন্টারনেটে কোন সংস্থায়, না ইন্টারনেটে হচ্ছে কোম্পানির ভিতরে লোকজন ব্যবহার করতে পারে, বাইরের লোকজনের এখানে কোনো কাজ নেই। শপিং বটে এআই এনএলপি ব্যবহার করা হয়, এনএলপির ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, আর ব্যানারে হচ্ছে সর্বদা পণ্যের ডিটেলস থাকবে, না ব্যানার শুধু অ্যাট্রাক্টিভনেস আর লোক টানার জন্য ব্যবহার করা হয়, এখানে সব ডিটেলস থাকে না। তাহলে হচ্ছে যেটা ঠিক সেটা হচ্ছে সি এরটা। ঠিক আছে, আমি আলাদা করে লিখে দিচ্ছি, সি এরটা হচ্ছে ঠিক। ঠিক আছে, ছিল তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ই কমার্সের চ্যাপ্টার 1-এর প্রান্তিকের বইটা অনুসারে
অনুশীলনীর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই কোশ্চেন অ্যান্সারের সলিউশনের পিডিএফ সহ বিভিন্ন অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো তোমরা চটজলদি এবং ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।